বাবা, ইরফান আজকে আমাদের বাজে কথা বলেছে রাস্তায়। কি করব মা? আচ্ছা দেখছি, আমি নতুন একজন পুলিশ অফিসার এসেছে আমাদের এখানে, তার সাথে কথা বলে দেখি। বলেই দিশার বাবা বেরিয়ে গেলেন ওদিকে। কি ব্যাপার, আপনি আমার ছেলেকে অ্যারেস্ট করছেন কেন? বলেই আরিফ সাহেব পুলিশের কিছু কর্মকর্তাকে থামাতে চেষ্টা করলেন। অভি তখন তাদের দিকে ধমক দিয়ে বলল, এই তোমরা কার সাথে এসেছো? আমি যে নির্দেশ দিয়েছি সেটা মানতে তোমরা বাধ্য। তোমরা কেন ওই লোকটার কথা শুনেই আসামি অর্থাৎ ওর ছেলেকে অ্যারেস্ট করে বন্ধ করে দিয়েছো? অভির কথা শুনে পুলিশ কর্মকর্তারা সঙ্গে সঙ্গে আরিফ সাহেবের ছেলে রিমনকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। তখন রিমন তার বাবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, বাবা, তুমি আমাকে বাঁচাও। এই লোকটা আমাকে ধরে নিয়ে গেলে আমাকে মেরে ফেলবে। তুমি আমাকে বাঁচাও প্লিজ। ছেড়ে দিব তাই না? সেদিন আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল, তোমরা আমাকে মিথ্যা অপবাদে ফাঁসিয়েছিলে। আজকে আমি তোমাদেরকে সঠিক একটা ইনফরমেশনের ভিত্তিতে অ্যারেস্ট করেছি, তাতেও তোমরা বাধা দিচ্ছো। তাহলে সেদিন কেন বাধা দিলে না? অভির কথা শুনে কেউ কোনো জবাব দিচ্ছিল না, সবাই অভির দিকে তাকিয়েছিল। অভি তখন রিমনকে নিয়ে চলে আসলো থানায় এসে রিমনকে জেলের ভিতরে ঢুকিয়ে দিল। এরপর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অর্ডার আনতে পাঠিয়ে দিল তার অ্যাসিস্ট্যান্টকে। কিছুক্ষণের মধ্যেই মহামান্য আদালত থেকে রিমান্ডের নির্দেশ আসলো। এরপর নেওয়া হলো রিমান্ডে, নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলো। কিন্তু রিমন কোনো কথাই বলছে না। অভি তখন একটা লাঠি নিয়ে তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, রিমন বল, ওই নিষ্পাপ মেয়েগুলোকে কোথায় রেখেছিস তোরা? না হলে আমি তোদেরকে শেষ করে দিব। এখন তোর মৃত্যুর সময় এসে গেছে। যদি সত্য কথা বলিস তাহলে বেঁচে যাবি, আর যদি মিথ্যা কথা বলিস তাহলে এখানেই তোকে মেরে ফেলবো। আদালত থেকে নির্দেশ এসেছে তোকে যে করেই হোক স্বীকার করাতে হবে। রিমন তখন কান্না করতে করতে বলল, বিশ্বাস করেন, আমি কিছুই জানি না। আপনারা যতই আমাকে মারেন না কেন, আমি তো বলতেই পারবো না। আমি তো তাদের হয়ে শুধু কাজ করি। সব কিছুর ইনফরমেশন তো আমার বাবাই জানে। তিনি ছাড়া এই ইনফরমেশন কেউ দিতেই পারবে না। তার মানে তুই কি বলতে চাচ্ছিস তোর বাবা এসব কিছুর প্রধান? অভি জানে ওর বাবা আরিফ সাহেব এমন কিছুর প্রধান। এরপরও তাকে জিজ্ঞেস করলো যাতে ও কিছুটা ইনফরমেশন দিতে পারে, কিন্তু ছেলেটা অনেক চালাক, কিছুই দিতে চাইছিল না। অভি তখন রেগে গিয়ে রিমনের হাতের আঙ্গুলে লাঠি দিয়ে আঘাত করলো। রিমন চিৎকার করে উঠল। এরপর অভি বলল, সত্যি কথা বল, না হলে আজকে তোকে এখানে শেষ করে দিব। বল তোর বাবা কোথায় রেখেছে ওই মেয়েগুলোকে? তোদের কি মায়া দয়া বলতে কিছুই নেই? গ্রামের মেয়েগুলো বিদেশে পাচার করে দিচ্ছিস। আমি কিছু জানি না, সব কিছু আমার বাবা জানে। তিনি সব কিছুই ম্যানেজ করেন। আমি তো শুধু মেয়েদেরকে বন্দি করে রাখি, এর বাইরে আমি কিছুই জানি না। তোকে কিছুই বলতে হবে না, তুই শুধু বল ওই মেয়েগুলোকে কোথায় বেঁধে রাখা হয়েছে। বাকি সব কিছু আমি দেখব। তোদের পেছনে কে আছে সেটা আমি খুঁজে বের করব। বিশ্বাস করেন, আমি কিছুই জানি না। যদি আমার বাবাকে অ্যারেস্ট করতে পারেন তাহলে সব কিছুর ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তাই বাবাকে নিয়ে আসলে বাবা সব সত্যি কথা বলবে। কিন্তু আমি যতদূর জানি বাবা এসবের পিছনে একা না, এর চেয়ে বড় একজন আছে। সে বিদেশের সাথে ডিল করে। তোকে তো আমি এখানেই শেষ করে দিব। তোদেরকে আমি ধরবো যে করেই হোক। তোদের অন্তরে মায়া দয়া বলতে কিছুই নেই। গ্রামের এই সরল সহজ মেয়েগুলোকে তোরা এভাবে বিদেশি দালালের কাছে বিক্রি করছিস। তারা সেখানে কত কষ্ট আছে, কত অত্যাচার সহ্য করে, তাকে তোরা জানিস? সামান্য কিছু টাকার জন্য পশুর মতো নিজেদের সমাজকে ধ্বংস করছিস। তোদের কি মা বোন নেই? বিশ্বাস করেন, আমি আর চাই না এসব করতে, কিন্তু আমার হাতে কিছু করার নেই। এই রাস্তায় যে একবার চলে যায় সে আর ফিরে আসতে পারে না। আমি গিয়ে ফেঁসে গেছি। এই রাস্তা থেকে আমি আর বের হতে পারছি না। এখন বের হয়ে যে আমি ভালো একটা কাজ করব, সে কাজের উপায় নাই। সবাই আমাকে খুনি হিসেবে জানে, কেউ আমাকে কাজ দিতে চায় না। এর চেয়ে বড় কথা হলো, যদি আমি এই রাস্তা থেকে বের হয়ে যাই তাহলে আমার বাবা আমাকে মেরে ফেলবে। আর যদি বাবা নাও আমাকে মারে তাহলে ওই যে লোকটা সবার আড়ালে থাকে সেই লোকটা আমাকে মেরে ফেলবে। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। আপনারা আমাকে মেরে ফেলুন। অভির ছেলেটার কথা শুনে মায়া হলো। ছেলেটা হয়তো এই রাস্তা থেকে বের হতে চাচ্ছে, কিন্তু হয়তো তার বাবার কারণে পারছে না।
এখন অভিকে যে করেই হোক এই ছেলেটাকে বাঁচাতে হবে। ছেলেটাকে অভি ছোটবেলা থেকেই চিনি, অভির সাথে সাথে বড় হয়েছি। ছোটবেলায় অনেক দুষ্ট ছিল, অভির একমাত্র খেলার সাথে ছিল, কিন্তু কিন্তু বড় হয়ে এই রাস্তায় চলে যাবে সেটা অভি ভাবতেও পারেনি। অভি ওদের বাড়িতেই বড় হয়েছে ছোট থেকে, কিন্তু অভির জীবনে যে এরকম দিন আসবে যে রিমনকে গ্রেপ্তার করতে হবে, এটা অভি কোনো দিন স্বপ্নেও কল্পনা করেনি। অভি রিমনকে বলল, দেখ রিমন, আমি জানি না তুমি কি সত্য কথা বলছো নাকি মিথ্যা কথা বলছো। যদি তুমি সত্যিই এই রাস্তা থেকে বের হতে চাও তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু মনে রেখো তুমি অন্যায় করেছো, অন্যায় শাস্তি তোমাকে পেতেই হবে। সেই জন্য তোমাকে প্রথমেই আত্মসমর্পণ করতে হবে। এরপর আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তগুলো মেনে আবার তোমার নতুন জীবনে ফিরতে হবে। কিন্তু আবার যদি তুমি অন্যায় করে ফেলো তাহলে কিন্তু তোমাকে ফাঁসি ছাড়া আর কোনো উপায় নেই। আপনি হয়তো বুঝতেই পারছেন না আমি কি বলছি। আমি আমার বাবার কারণে এই রাস্তা থেকে বের হতে পারবো না। আর যদি আমি এখান থেকে বের হয়ে যাই তাহলে বাবা মাকে বাড়ি থেকে বের করে দিবে। আর আমার বাবার যে ভয়ঙ্কর, সে যে কোন মুহূর্তে খুন করতে দ্বিধাদ্বন্দ্ব করে না সেটা আপনি হয়তো জানেন। তাই আমাকে মারবে না তার কোনো গ্যারান্টি আছে? আর যদি বাবা না মারে তাহলে ওই যে লোকটা এসআরকে, ও আমাকে মেরে ফেলবে। এই এসআরটা আবার কে? জীবনে কোনোদিন ওই লোকটাকে আমি দেখিনি, কিন্তু ওর নাম শুনেছি। শুধু জানি খুব ভয়ঙ্কর একটা লোক। আমাদের যত অনৈতিক ব্যবসা আছে সব কিছুর মূলে ওই লোকটাই আছে। বাবা যেখান থেকে স্থানীয় পর্যায়ে সকল খারাপ কাজ পরিচালনা করে আর সেগুলো আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যায় এই এসআরকে। এই লোকটা কত ভয়ঙ্কর তা আপনি কল্পনাও করতে পারবেন না। তোমার কাছে কি আরএসকে চেনার কোনো উপায় আছে? যদি কোনো উপায় থাকে তাহলে আমাকে জানাও। যদি আরএসকে ধরতে পারি তাহলে এই সমাজ থেকে অনৈতিক কাজ অনেকটা কমে যাবে। আর আমারও সেটাই মনে হচ্ছিল, তোমার বাবার একার পক্ষে এই কাজগুলো একা করা সম্ভব না। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি জানেন এসআরকে এর পেছনে কত বড় বড় পুলিশ অফিসার, গোয়েন্দা সদস্য, কিন্তু কেউ ওকে ধরতে পারে না। আর আপনি ওকে কিভাবে দেখবেন? ও এই শহরেই থাকে না। তোমার বাবার কাছে হয়তো লোকটাকে চেনার কোনো উপায় আছে। তোমাকে কি কখনো বলেছে আরএসকে দেখতে কেমন বা কি করে? আমি যতদূর জানি বাবাও কোনো দিন দেখেনি। বাবাও শুধু ওর লোকজনের মাধ্যমে ডিল করে। লোকটা এতটা ভয়ঙ্কর যে বাবা কখন কোন কাজ করে, কোথায় যায় সব কিছুর খবর রাখে। বাবা অনেকবার গল্পে আমাকে এরকম কিছু বলেছে, কিন্তু ওকে চেনার আর একটা সাইন আছে। কি সাইন বলো? বাবা আমাকে একদিন বলেছিল এসআরকে যাকে খুন করে তার ডান হাতটা কেটে নিয়ে যায়। সুতরাং যেই লাশের ডান হাতটা কাটা দেখবেন বুঝবেন এসআরকে খুন করেছে। এত নিখুঁতভাবে হাত কাটে যে কেউ দেখলেই অবাক হয়ে যাবে। তাহলে কালকে আদালতে তোমাকে নিয়ে যাওয়া হবে। তুমি আত্মসমর্পণ করো, তোমার সেফটির দায়িত্ব আমার। তুমি যদি আমার হয়ে কাজ করো আশা করি তোমাকে আর কেউ কোনো কিছু করতে পারবে না। আর তোমার কিছু হয়ে গেলে আমরা আছি তোমাকে বাঁচানোর জন্য। এখন যদি তুমি আবার জড়িয়ে যাও তবে তোমার জন্য খুব বড় বিপদ অপেক্ষা করছে। তাই আগে তুমি এটা স্থির করে নাও, তুমি কি এই রাস্তা থেকে বের হয়ে যেতে চাও? অভি, আপনি আমাকে ছোটবেলা থেকেই চিনেন। আপনি হয়তো জানেন আমি কী রকম। আমি যখন একবার কোনো একটা জিনিস নিজের করার চেষ্টা করি তখন সেটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারে না। এর কারণে অনেক দিন তোমাকে মারও খেতে হয়েছে, কিন্তু আমি সব কিছুর পরেও আমার আগের সব কিছু ফিরে পেতে চাই। এই জীবনটা আমাকে কিছুই দেয়নি, শুধু হতাশা আর মানুষের রক্ত দেখিয়েছে। আমি আর এই জীবনে থাকতে চাই না। তুমি প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করো। রিমন, তুমি আমার ছোটবেলার বন্ধু, আমার খেলার সাথী। আমি কখনো ভাবিনি তুমি এরকম খারাপ কাজে জড়িয়ে যাবে। এরপরও যখন জড়িয়ে গিয়েছো তোমাকে তোমার পাপের শাস্তি ভোগ করতেই হবে। আদালত হয়তো তোমাকে 2 থেকে 3 মাসের জেল দেবে। আমি আদালতের কাছে সুপারিশ করব যাতে তোমার শাস্তি কমিয়ে দেওয়া হয়। এরপর তুমি আর কখনো এসব কাজে জড়াবে না। তুমি আমার হয়ে কাজ করবে, দেশ থেকে দুর্নীতি আর অসামাজিকতা দূর করার কাজে আমাকে সাহায্য করবে। তুমি যদি রাজি থাকো আমি বিজ্ঞ আদালতের কাছে তোমার নামে সুপারিশ করব।
রেমন তখন কান্না করে দিল। কান্না করে অভির সামনে বসে বলল, আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি আপনি এভাবে আমাকে সাহায্য করবেন। আমি আপনাকে কত অপমান করেছি, আমার কারণে কতবার আপনাকে বিনা অপরাধে শাস্তি পেতে হয়েছে, এরপরেও আপনি আমাকে সাহায্য করবেন। আপনাকে আমি কি বলে যে কৃতজ্ঞতা প্রকাশ করব সে ভাষা আমার নেই। দেখো রিমন, পৃথিবীতে অন্যায় করে কেউ পার পেয়ে যায় না। দেখো, তুমি অন্যায় করেছিলে, সেই জন্য আজ তুমি ধরা পড়ে গেছো। যদি আর কিছুদিন এরকম খারাপ কাজ করতে, তাহলে তোমার শাস্তি আরো ভয়াবহ হতো। তোমার বাবা একজন ভয়ঙ্কর অপরাধী। তোমার বাবা ধরা পড়লে নিশ্চিত তাকে ফাঁসি দেওয়া হবে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই পথ থেকে ফিরে আসা দরকার। আর বাকি রইল তোমার সহযোগিতা করার ব্যাপার। আমি তোমাকে নিজের ছোট ভাইয়ের মতন দেখি। যখন তোমাদের বাড়িতে ছিলাম তখন তুমি হয়তো ছোট ছিলে, সেজন্য আমাকে অপমান করেছ। আর তোমার বাড়ির বড় বড় লোকেরা যখন আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, তখন তোমার ব্যবহার আমার কাছে স্বাভাবিকই লেগেছিল। তাই এসব নিয়ে আর কথা বলতে চাই না। আমি অতীত টেনে সবার চোখের সামনে আনতে চাই না। আমি কালকে এখানে আসব, এসে তোমাকে আদালতের কাছে নিয়ে যাব। তুমি ওখানে আত্মসমর্পণ করবে। অভি তখন কিছু পুলিশ অফিসারকে নির্দেশ দিল তাকে খাবার দেওয়ার জন্য, কিন্তু অভি সেখান থেকে চলে আসলো। রিমনকে দেখে অভির মনে পড়ে গেল পুলিশ হওয়ার আগের কথা। অভি অনেক কষ্ট করেছে, জীবনে কখনো ভাবেনি এই পেশায় জড়িয়ে যাবে। এবার সবার পরিচয়টা দেওয়া যাক। অভির বাবা ছিলেন একজন বাগানের মালিক, কাজ করতেন রিমনদের বাড়িতে। অভি তখন তার বাবার সাথে রিমনদের বাড়িতে যেত। বয়স তখন 15 বছর। পৃথিবীর আলো বাতাস আস্তে আস্তে বসতে শুরু করেছে। তাহলে চলুন অতীত থেকে একটু ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। অভি বাবা, উঠ তাড়াতাড়ি, তোর বাবার মালিককে গিয়ে বলে আয় তোর বাবা অসুস্থ, যেতে পারবে না। অভি তখন ঘুমিয়েছিল। মায়ের ডাকে তাড়াতাড়ি করে উঠে গেল, গিয়ে চলে গেল তার বাবার কাছে। বাবাকে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা তোমার কি হয়েছে? অভি বাবা তখন আস্তে আস্তে তাকে বললেন, বাবারে, আমার শরীর খুব খারাপ, মনে হয় বুকের ব্যথাটা আরেকবার বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে আমি তো কাজ করতে পারবো না। কাজ না করলে তোকে পড়াশোনা করাবো কি করে? তুই একবার মালিকের কাছে যা, গিয়ে বল আমি আজ আসতে পারবো না, কালকে চলে যাব। বুকের ব্যথার কারণে কিছুই করতে পারছি না। বাবা তুমি কোনো চিন্তা করো না, তোমার বদলে আমি আজকে কাজ করব। এরকম কাজ আমি করতে পারি। বাগানে পানি দেওয়া যেটা এমন একটা কঠিন কোনো কাজ নয়, আমি পারবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি 2-3 দিন বিশ্রাম নাও। না না বাবা, লাগবে না। তুই পড়াশোনা করছিস, তুই কেন কষ্ট করবি? তুই আজকে গিয়ে বলে আয়, কালকে আমি সুস্থ হয়ে চলে যাব। বাবা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, দিনের পর দিন না খেয়ে পড়ে আছো আমার জন্য, প্রচন্ড কষ্ট করে যাচ্ছ তুমি। আজকে আমাকে যেতে দাও প্লিজ, তুমি আর কোনো কথা বলো না। অভি তার বাবার উত্তরের অপেক্ষায় না থেকে চলে গেল মালিকের বাসায়। তখন আরিফ সাহেব বাগানে ছিলেন। অভিকে দেখে জিজ্ঞেস করলেন, এই ছেলে তোমার বাবা কোথায়? কাজের সময় খালি ফাঁকি দেয়। কাজে আসার কথা ছিল সেই ভোরবেলায়, কিন্তু এখনো আসে নাই কেন? আসলে সাহেব, আমার বাবা অনেক অসুস্থ, তাই আমি তার বদলে চলে এসেছি। কি বলছো? তুমি কাজ করতে পারবে? আপনি কোনো চিন্তা করবেন না সাহেব, আমি আমার সব কাজ করে দিব। এই 2-3 দিন বাবা একটু রেস্ট নিবে, আমি কাজ করব। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ শুরু করো, আমি আসি এই দিকে। এরপর অভি বাগানে পানি দেওয়া শুরু করলো। তখন আরিফ সাহেবের ছেলে রিমন অভির কাছে চলে আসলো। এসে বলল, এই ছেলে, তুমি এখানে কি করো? তোমার মতো একটা নোংরা ছেলে আমার গাছে পানি দিচ্ছে কেন? কি বলছো ভাই? আমি তো এখানে কাজে এসেছি। আমার বাবা অসুস্থ, তাই আমি আমার বাবার বদলে কাজে চলে এসেছি। আর আমি নোংরা বলে গাছে পানি দিলে যে গাছ নোংরা হবে, তার কি কোনো ঠিক আছে? রিমন তখন অভির কাছে এসে গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? আমি বলেছি তুই আমার গাছে পানি দিবি না, মানে দিবি না। রিমন অভির সম বয়সী ছিল, অভির ক্লাসে পড়ে, কিন্তু অভিকে এভাবে থাপ্পড় দিল। অভি কিছুটা কষ্ট পেল, কিন্তু কিছু বুঝতে পারল না, কারণ সে মালিকের ছেলে। তার সাথে খারাপ ব্যবহার করলে অভির কাজ চলে যাবে। তখন রিমন বলল, এই ছেলে, তুই ক্রিকেট খেলতে পারিস? আমি ক্রিকেট ফুটবল সবকিছুই ভালো পারি। কেন, কি হয়েছে? অভি এসব বিষয়ে পারদর্শী ছিল, তাই বলল,
রিমন তখন অভির হাতে একটা বল দিয়ে বলল বোলিং করতে। এরপর বাগানের একদিকে তারা ক্রিকেট খেলতে শুরু করলো। রিমন ব্যাটিং করে যাচ্ছে আর অভি বোলিং করে যাচ্ছে। অভি বুঝতে পারলো তার কোনো খেলার সাথী নেই, সেই জন্য অভিকে দিয়ে বোলিং করানোর জন্য বারবার শুধু এরকম করছে। হঠাৎ করে এসে অভির পেছন দিকে কেউ লাথি দিয়ে ফেলে দিল। অভি তখন উল্টে পড়ে গেল, হাতে কিছুটা কেটে গেছে। ফিরে তাকিয়ে দেখে আরিফ সাহেব দাঁড়িয়ে আছে। অভিকে লাথি দিয়ে চিৎকার করে বলল, শুয়োরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তুই আমার ছেলের সাথে এখানে খেলা করছিস আর ওইদিকে ফুলের বাগান নষ্ট হয়ে যাচ্ছে। তোকে এখানে কাজ করার জন্য আনা হয়েছে, এজন্যই তোদের কোনো কাজ দিতে চাই না, সব সময় কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? অভি তখন কান্না করছে, হাতে অনেকটা কেটে গেছে। তখন ছোট ছিল, বোঝেনি কি হবে। এরপর আরিফ সাহেব অভির কাছে এসে অভির কলারটা ধরে বললেন, তোর আর এখানে কাজ করার কোনো দরকার নেই, তোর বাপকে বলে দিবি আর এখানে কাজ করতে যেন না আসে। এভাবে এসে কাজে ফাঁকি দিয়ে আমার ছেলেকে নিয়ে খেলা করছিস, আমার ছেলেটার যদি কিছু করে ফেলতি তখন? অভি তখন আরিফ সাহেবের পায়ে পড়ে গেল, পা পড়ে কান্না করতে করতে বলল, সাহেব, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমাকে কাজে রাখেন প্লিজ। আমাকে কাজে না রাখলে আমার পরিবার কিভাবে চলবে? কাজ চলে গেলে আমার পরিবার রাস্তায় নেমে আসবে। দয়া করে আমাকে এভাবে কাজ থেকে বের করে দেবেন না, আমার ভুল হয়ে গেছে। অভি আরিফ সাহেবের পায়ে ধরে কান্না করছে। তিনি অভিকে লাথি দিয়ে অনেকটা দূরে ফেলে দিলে এরপর বললেন, তোর সাহস কি করে হয় আমার পায়ে ধরার? তোর ওই নোংরা হাত দিয়ে আমার পায়ে ধরলে আমার কাপড় নষ্ট হয়ে যাবে, যা দূরে সর। আর আজকের মতো ক্ষমা করে দিলাম, শুধু ছোট্ট ছেলে বলে আর কোনোদিন যদি এরকম করতে দেখি তাহলে কিন্তু শেষ করে দিব। অভি তখন অনেক কষ্টের মাঝেও মুচকি হাসল। সে জানে না এটা কি রকম আনন্দ। এই অনুভূতিটা তখন হয়েছিল তার মনের মধ্যে। এরপর অভি রিমনের দিকে তাকালো। রিমন তার বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, আমি ওকে খেলতে রেখেছিলাম, কিন্তু ও এভাবে কাজ ফাঁকি দিয়ে খেলতে চলে আসবে সেটা আমি বুঝিনি। চলো আমরা ভিতরে চলে যাই। বাপ ছেলের ভিতরে চলে গেল। অভি চলে গেল বাগানে। এভাবে দিনের পর দিন তাদেরকে কষ্ট করতে হবে। দিনের পর দিন গরিবরা অবহেলিত হবে বড়লোকদের কাছে। অভি তখন কাজ করছিল। হঠাৎ করে 2-3টা গাড়ি এসে ঢুকলো। দেখে অভি অবাক হয়েছে। সেদিকে তাকিয়ে আছে। গাড়িগুলো ছিল কালো গ্লাসের মোড়ানো। সেখান থেকে কয়েকটা মেয়েকে টেনে বের করা হলো। অভি তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছুই বলছে না। তখন অভি বাগানের একটা গাছের আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনতেছিল। সেখানে দাঁড়িয়েছিল আরিফ সাহেব, আরও কিছু লোকজন। তাদের মধ্যে অভি একজনকে চিনে, যে হচ্ছে আরিফ সাহেবের কর্মচারী ইরফান। আরিফ সাহেব তখন ইরফানকে বলছেন, ইরফান, আজকে যে করেই হোক আমাদেরকে এই মেয়েগুলোকে বসের কাছে দিয়ে দিতে হবে, না হলে উনি রাগ করে যাবেন। অনেক দিন থেকে কোনো প্রকার সাপ্লাই দিতে পারছি না, বস অনেক রাগ করে গেছেন, ওদেরকে পাঠিয়ে দিতে হবে। তোমরা এই মেয়েগুলোকে নিয়ে যাও। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, কিন্তু এখন ওখানে পুলিশ অনেক ঝামেলা করতেছে, মাঝে মাঝেই আমাদেরকে ধরে চাঁদা আদায় করতেছে। কিন্তু আপনি তো বলেছিলেন পুলিশ আমাদেরকে কোনো ঝামেলা করবেন না। আপনি ওদেরকে একটু জানিয়ে দিন যে আমি আপনাদের লোক, না হলে ওরা আমাকে রাস্তায় আটকে অনেক কথাবার্তা জিজ্ঞেস করে, যদি কেউ দেখে ফেলে তাহলে ঝামেলা শুরু হবে। তার মানে তুমি কি বলতে চাইছো কোনো পুলিশ অফিসার তোমাদেরকে ঝামেলা করে? ওদেরকে তো আমি টাকা পয়সা দিই, ওরা তো বলছিল কোনো ঝামেলা করবে না। ঠিক আছে, আমি বিকালে পুলিশ অফিসারের সাথে কথা বলবো, ওরা কেন তোমাদেরকে ঝামেলায় করে তা আমি জিজ্ঞেস করব। তখন সেখানকে থাকা মেয়েগুলো চিৎকার করে কান্না করছিল। অনেকের মুখ কান্নার কারণে শুকিয়ে গেছে, তাদের মুখে কাপড় দিয়ে বাঁধা। তখন সেখান থেকে একটা মেয়ে চিৎকার করে কান্না করে বলল, আমাদেরকে কেন এখানে ধরে নিয়ে আসা হয়েছে? আমাদেরকে তো কাজের কথা বলে এখানে আনা হয়েছে, তাহলে এখন আমাদেরকে এভাবে বেঁধে রাখা হয়েছে কেন? আমাদেরকে ছেড়ে দাও, আমরা আপনাদের পায়ে ধরছি। এরকম করবেন না আমাদের সাথে। আমরা অনেক পরিবার চালানোর জন্য কাজে এসেছিলাম, কিন্তু এভাবে আমাদেরকে ধোকা দিবেন? ইরফান, শুনছো?
ওদেরকে ধরতে আমাদের কতটা কষ্ট করতে হয়েছে, কতটা জাল বিছিয়ে তোদেরকে এখানে ধরে নিয়ে এসেছি। এখন যদি তোদের ছেড়ে দেই তাহলে কি হয়? তোরাই হলে আমাদের ব্যবসার মূল পুঁজি। তোদেরকেই পুঁজি বানিয়ে আমরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করব। এখন তোদেরকে পাঠিয়ে দেওয়া হবে আমাদের বসের কাছে। এরপর ওখান থেকেই তোদেরকে ইউরোপে বিভিন্ন দেশে পাচার করা হবে। ওখানে তোরা গিয়ে মানুষের চাহিদা পূরণ করবি। কথাটা শুনে অভির বুকটা কেঁপে উঠল। তখন মেয়েটা আবার চিৎকার করে কান্না করে উঠল। এসব শুনে অভির খুব ভয় লাগছিল। এতটা অসামাজিক কাজ করে এই লোকটা, অভি কি বলবে? তার বয়স তখন কম, সে কিছু বললে ওরা অভিকেও মেরে ফেলতে পারে। অভি মনে মনে ভাবছে, আইনের লোকজন তাদেরকে কিছুই কি বলে না? তারা কিভাবে দিনের পর দিন মানুষকে অত্যাচার নিপীড়ন করে যাবে? অভি কি বলবো কিছুই বুঝতে পারছিল না। মেয়েটা কান্না করছিল। মেয়েগুলোর অবস্থা অনেক কাহিল। তাদের দেখে অভির অনেক কষ্ট হচ্ছিল। তখন মেয়েটা বলল, তোরা আমাদেরকে এভাবে ধরে এনেছিস, মনে রাখিস তোদেরও একদিন আসবে যেদিন তোরা কান্না করবি, কিন্তু কেউ তোদের দেখবে না। আমরা হয়তো মরে যাব, কিন্তু এমন একদিন আসবে, হ্যাঁ এমন একজন আসবে যেদিন তোদেরকে সব অপকর্মে সব কিছুই হিসাব দিতে হবে ওর কাছে। জানি আইনের লোকজন তোদের সাথে জড়িয়ে আছে, কিন্তু তোরা মনে রাখিস একদিন আসবে যেদিন তোরা কান্না করেও পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে না। বলে মেয়েটা কান্না করছিল। তখন আরিফ সাহেব গিয়ে মেয়েটাকে থাপ্পড় দিলেন। থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দিলেন। এরপর ইরফানকে বললেন, এই মেয়েটার অনেক তেজ দেখছি, একে পাচার করলে হবে না। একে রেখে দে আমার কাছে। এর তেজ যতদিন না কমে ততদিন থেকে আমরা ভোগের বস্তু বানিয়ে রেখে দে। ওর কতটা ধৈর্যশীল সেটা আমরা এখন থেকে দেখে নিব। ওকে পরে পাচার করব। এখন ওই মেয়েগুলোকে নিয়ে বসের কাছে চলে যা। অভি কথাটা শুনে ভয় পেয়ে যায়। এই লোকটা কি বলে? এভাবে মেয়েদেরকে তারা শারীরিক নির্যাতন করবে? অভি কি বলবে? সেও তখন ছোট, তখন আর কিছু বলতে পারেনি। মেয়েটাকে টেনে নিয়ে যাওয়া হয় আরিফ সাহেবের বাড়ির ভিতরে। অভি তখন নির্বাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তখন হঠাৎ করে আরিফ সাহেব অভিকে দেখে ফেলেন। এরপর চিৎকার করে বলেন, এই ছেলে, তুই তো অনেক বেয়াদব। তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি ভেতরে যা, গিয়ে কাজ শুরু কর। তোকে এখানে কে দাঁড়াতে বলছে? তোকে একবার ক্ষমা করে দিছি, আরেকবার কিন্তু ক্ষমা করব না। তোকে শেষ করে দিব। তোর বাবাও কোনোদিন এখানে দাঁড়ায়নি, তুই আজকে এসে এখানে আসিস? দাঁড়িয়ে কি দেখছিস? এখান থেকে চলে যা। অভি ভয় পেয়ে সেখান থেকে চলে আসলো। আসার সময় মেয়েগুলোর চোখের দিকে তাকালো। সবার চোখে পানি। একটা মেয়ে অভির দিকে বারবার তাকাচ্ছিল। অভি তার দিকে তাকাচ্ছিল। কি অদ্ভুত মায়া তাদের চোখে। কিন্তু এই মেয়েগুলোকে তারা মানুষের কাছে বিক্রি করে দিবে। মানুষ যে বাজারে বিক্রি হয় এটা আজ প্রথম জানলো অভি। এভাবে যে গ্রামের মেয়েগুলোকে তারা ধ্বংস করে দিবে এটা অভি কোনোদিন ভাবেনি। এভাবে কয়েকজন নরপিশাচের কারণে আজকে আমাদের সমাজে গরিব মানুষ নির্যাতিত। গরিবের মেয়েরা কাজের কারণে বিভিন্ন জায়গায় যায়, সেখানে থেকে তারা এদেরকে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিতে তারা একটুও ভাবে না। তাই আমাদেরকে সাবধান হতে হবে। যে কোনো জায়গায় কাজে গেলে সেখানকার পরিস্থিতি আগে থেকে জানা দরকার। পরিচিত কারো হাত ধরে কোনো কাজে যাওয়া ঠিক না, কিন্তু এরকম কথা বলেও কোনো লাভ নেই। কারণ যখন মানুষের আর্থিক সংকট দেখা দেয় তখন মানুষ টাকার জন্য যে কোনো কাজ করতে রাজি হয়ে যায়। অভি তখন কাজে ব্যস্ত হয়ে পড়ল। কাজ করতে করতে বিকাল হয়ে গেল। বিকেলের দিকে আরিফ সাহেবের কাছ থেকে টাকা আনতে ভিতরে গেল। ভিতরের চিত্র দেখে অভি আরো অবাক হয়ে গেল। কি দামি দামি জিনিস, কিন্তু লোকটার কি বউ নেই? এভাবে অনেকগুলো মেয়ে বিভিন্ন কাজ করছে, সবাই অত্যন্ত সুন্দরী রূপসী নারী। তখন রিমন অভিকে দেখে কাছে নিয়ে গেল। অভি তখন তার কাছে গেল। রিমন অভিকে প্রশ্ন করল, এই ছেলে, তুমি এখানে কেন? তুমি কি জানো না ভিতরে আসা নিষেধ?
বাবার অনুমতি ছাড়া ভিতরে কেউ আসতে পারে না। তুমি কেন এখানে আসলে? তুমি তাড়াতাড়ি যাও, না হলে বাবা দেখলে তোমাকে মারবে। আর কোনো দিন এখানে ভুলেও ভিতরে আসবে না বাবাকে না জানিয়ে। আমি তো আমার কাজের টাকা নিতে এসেছি ভেতরেই। তুমি আমার সাথে বাহিরে আসো, ওখানে গিয়ে কথা বলছি। এখন আমার সাথে বাহিরে চলে আসো। অভি রিমনের সাথে বাইরে গেল। রিমন তখন বাইরে দাঁড়িয়ে বলল, তুমি ভুলেও আর কোনো দিন ভিতরে যেও না বাবার অনুমতি ছাড়া। বাবার অনুমতি ছাড়া আমিও কখনো ভিতরে ঢুকতে পারি না। এই বাড়িতে যা হয় বাবার অনুমতিতেই হয়। অনুমতি ছাড়া কিছু করলেই এই বাড়িতে শাস্তি ভোগ করতে হয়। অভি তখন অবাক হয়ে গেল। নিজের বাড়িতে ঢুকতে ছেলের অনুমতি নেওয়া লাগে নাকি? অভি তখন তাকে প্রশ্ন করল, ভাই, তোমার মা কোথায়? তোমার মাকে তো দেখলাম না, এখানে তো অনেক মেয়ে, এর মধ্যে তোমার মা কোথায়? রিমন তখন কিছুটা মন খারাপ করে বলল, আমার মাকে কয়েকজন লোক ধরে নিয়ে গেছে। মা ছিল অত্যন্ত সুন্দরী। বাবার এক বন্ধু এসেছিল আমাদের বাড়িতে। তখন তিনি মাকে দেখে বলেন মাকে তার পছন্দ হয়েছে। তখন বাবা মাকে ওই লোকটার সাথে দিয়ে দেয়। তারপর থেকে মাকে আর কোনোদিন দেখিনি। তখন আমার বয়স ছিল প্রায় 10 বছরের কাছাকাছি। মা যাওয়ার সময় অনেক কান্না করেছিলেন, কিন্তু বাবা কিছুই শোনেননি, লোকটার সাথে পাঠিয়ে দিয়েছিলেন। অভি কথাটা শুনে অবাক হয়ে গেল। এই লোকটা এত খারাপ যে নিজের স্ত্রীকে অন্য লোকের হাতে তুলে দেয়। অভি তখন ভাবল, আমি কোন পাপের রাজে চলে এসেছি? বাবা এখানে এতদিন থেকে কিভাবে কাজ করেছে? এত অত্যাচার করেছে আমার বাবাকে এরা। অভি তখন রেমনকে বলল, তা ভাই, তুমি এখানে কিভাবে থাকো? তোমার উপর এদের কোনো প্রভাব পড়ে না? তুমি কেন পড়ে আছো এখানে? তুমি তোমার মায়ের কাছে চলে যাও, না হলে এই বাড়ি থেকে দূরে কোথাও চলে যাও। তা কোনোদিনও সম্ভব না ভাই, আমাকে এখানেই থাকতে হবে। এখান থেকে এক পা বের হলে আমাকে মেরে ফেলা হবে। দিনের পর দিন এই বাড়িতে থাকছি। আচ্ছা ঠিক আছে, তোমার তো অনেক কষ্ট আমি মনে করি। আমার বাবা অসুস্থ, তাই আমি এখানে কাজ করতে এসেছি। তুমি তোমার বাবাকে গিয়ে বলো আমার টাকাটা দিতে, আমার বাবার ওষুধ কিনতে হবে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ভিতর থেকে গিয়ে দেখি। বাবা যদি বাইরে আসেন তাহলে তোমাকে ডাক দিব। এরপর রিমন ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে দেখতে পেল তার বাবার রুমের দরজা লাগানো। এর মানে কোনো নারীর সাথে ভেতরে আছে। তখন প্রায় 20 মিনিট পর আরিফ সাহেব বেরিয়ে আসলেন। রিমন তখন তার বাবার সামনে গিয়ে বলল, বাবা, আমাদের বাগানের মালিকের ছেলে বাইরে দাঁড়িয়ে আছে, ওকে কি ভিতরে নিয়ে আসবো? ওর বাবা অসুস্থ, আজকে ওর টাকা দিয়ে দাও, ও ওর বাবার ওষুধ কিনবে। এসব ছোট লোকদের নিয়ে আরেক ঝামেলা, সবসময় শুধু টাকা চাই। ঠিক আছে, তুমি আমার ড্রাইভার থেকে টাকাটা নিয়ে দিয়ে দাও ওকে। আর খবরদার ওই সব ছেলের সাথে মিশবে না। ওসব ছেলেরা খুব খারাপ হয়, তোমাকে খারাপ বানিয়ে ফেলবে। তুমি জানো না ওরা রাস্তাঘাটে থাকে, ওদের সাথে কখনো মিশবে না। তুমি তো জানো না এরা রাস্তাঘাটে চুরি করে বেড়ায়, কখনো জানি তোমাকে চোর বানিয়ে ফেলে। তুমি ওদের সাথে খবরদার মিশবে না। রিমন তার বাবার কথা শোনার পর তার মনের মধ্যে পরিবর্তন চলে আসলো। রিমন এইসব চাকচিক্যের মধ্যে থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে। রিমন তখন তার বাবার রুমের ভিতরে তাকালো। একটা মেয়ের বয়স বেশি হবে না, 18+ 19 হবে। ভিতরের বসে আছে। শরীরের কাপড় চোপড় সব খুব কম দেখে মনে হচ্ছে এখনই তার বাবার শারীরিক চাহিদা পূরণ করেছে মেয়েটা। তখন সে এটা দেখে রাগান্বিত হয়ে গেল, কিন্তু তার কিছুই করার নেই। তাকে সবকিছু মেনে নিতে হবে, এই বাড়িতেই থাকতে হবে। এরপর রিমন ড্রয়ার থেকে টাকা নিয়ে চলে গেল অভির কাছে। ওদিকে অভি অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু রিমনের কোনো আসার খবর নেই। একটু পর সে বেরিয়ে আসলো টাকা নিয়ে। এসে অভির উপর ছুঁড়ে মারল। ছুঁড়ে মেরে বলল, এই নে তোর টাকা, আর এখান থেকে বেরিয়ে যা। খবরদার কোনোদিন এই বাড়ির আশেপাশে আসবি না। তুই তোর কাজ করবি বাগানে, এই ঘরের কাছে আসবি না। ঘরে ঢোকার অনুমতি কারো নেই। অভি রিমনের কথা শুনে অবাক হয়ে গেল। একটু আগেই তার সাথে কত ভালো ব্যবহার করছিল, কিন্তু এখন হঠাৎ করে কেন খারাপ ব্যবহার করছে? অভি তখন এগিয়ে গিয়ে তার হাত ধরে বলল, কি হয়েছে ভাই?
তোমার কি হয়েছে? ভেতরে গেলে ভালো, কিন্তু বাইরে এসে এরকম ব্যবহার করছো কেন? তুমি তো একটু আগে আমার সাথে ভালো ব্যবহার করছিলে, তাহলে হঠাৎ করে এরকম কথা বলছো কেন? তোমার কি হয়েছে? রিমন তৎক্ষণাৎ অভিকে থাপ্পড় দিয়ে দিল। অভি কিছুই বুঝতে পারছিল না কেন করছে ও এরকম। তখন রিমন অভির থেকে অনেকটা দূরে চলে গেল। এরপর ফিরে আসলো হাতে একটা লাঠি নিয়ে এসে বলল, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস? তোর মতো রাস্তার ছেলের কোনো অধিকার নেই আমার গায়ে হাত দেওয়ার। খবরদার আর কোনোদিন আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না। তোরা রাস্তাঘাটে খারাপ কাজ করে বেড়াস, আমাকে খারাপ বানানোর চেষ্টা করছিস। বলেই অভিকে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করলো। অভি বয়সী একটা ছেলে তাকে মারছে, কিন্তু অভি কোনো প্রতিবাদ করতে পারছিল না। অভি তখন কান্না করে সেখান থেকে চলে আসলো কিছুটা দূরে। এরপর টাকাটা নিয়ে তার বাবার ঔষধ নিয়ে কিনে বাসায় ফেরলো। বাসায় ফিরে দেখে তার বাবার অবস্থা খুব খারাপ। অভির বাবা তখন অভিকে বললেন, অভি বাবা, তোর হাতে কি হয়েছে? তোর হাতে এরকম কাটা কেন? মনে হয় ফুলের কাটা ঢুকে গিয়েছে। তোকে বলেছিলাম ওখানে না যেতে, তাহলে কেন এসব কাজ করতে গেলি? ওখানকার লোকজন তেমন ভালো নয়। বাবা, তুমি এখানে কি করে কাজ করো? ওরা একদিনে এইরকম করলো আমার সাথে, কিন্তু তুমি এত বছর থেকে ওখানে কাজ করে আসছো, না জানি তোমার উপর ওরা কত অত্যাচার করেছে। তুমি এরকম খারাপ লোকের ওখানে কেন কাজ করো? আর বলিস না বাবা, এরকম কাজই আমাকে করতে হয়, না হলে টাকা কি করে পাবো? আর তোর পড়াশোনার খরচ কিভাবে চালাবো? সংসার চালাতে ওখানে কাজ করতেই হয়, আর ওদের নিয়মকানুন মেনে চলতে হয়। ওদের নিয়মকানুন না মানলে ওরা এরকম মানুষের সাথে অত্যাচার করে। তুই আর ওখানে কাজে যাবি না, কাল থেকে আমি কাজে যাব। না বাবা, আমি কাজ করব, সমস্যা নেই। আমার সাথে কিছুই করেনি, তবে আমি দেখেছি ওরা মানুষকে অত্যাচার করেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি ভালো মতোই কাজ করেছি আজকে। কালকেও কাজে যাব, আর এই ওষুধগুলো খেয়ে শুয়ে পড়ো। এরপর অভির মা তার বাবাকে ওষুধ খাইয়ে শুয়ে পড়লেন। একটু পর অভির বাবা ঘুমিয়ে গেল। অভির মা অভির কাছে আসলেন। অভি তখন তার মাকে জড়িয়ে ধরে কান্না করে সব ঘটনা খুলে বলল। অভির মা তখন তার কথা শুনে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে তাকে বললেন, তোর বাবা দিনের পর দিন এইরকম একটা খারাপ লোকের সাথে কাজ করে যাচ্ছে। না জানি তোর বাবাকে কত অত্যাচার করেছে। হয়তো তোর বাবার বুকের ব্যথা ওই লোকের কারণেই হয়েছে। কি করব বলো, বাবা তো আমাদের কারণেই ওইখানে কাজ করেছে, এরকম অত্যাচার সহ্য করেছে। বাবা, ওখানকার লোকজন অনেক খারাপ। তুই ওদের সাথে মিশামিশি করবি না, ওদের সাথে কথা বলারও চেষ্টা করবি না। ওরা ওদের কাজ করবে, তুই তোর কাজ করবি। খবরদার ওদের কাছে যাবি না। ওদের এসব দেখে তুই কোনো দিন খারাপ হয়ে যাবি। এইরকম খারাপ কাজ করার চেয়ে মরে যাব অনেক ভালো। যেখানে নারীদের বিক্রি করে টাকা কামানো হয়, সেই টাকার কোনো দরকার নেই। তখন হঠাৎ করে পাশের রুম থেকে তার বাবার ডাক শুনতে পেল অভি। আর তার মা দৌড়ে তার বাবার কাছে গেল। অভির বাবা তখন বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। অভি তখন চিৎকার করে কান্না করছিল। এরপর অভি বাবাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে বাবা? তুমি এরকম করছো কেন? বেশি বুকে ব্যথা করছে? আমি কি ডাক্তার ডেকে নিয়ে আসবো? অভির বাবা তখন আস্তে আস্তে বললেন, না বাবা, আমার হাতে সময় খুব কম। জীবনে যদি কোনোদিন বড় হতে পারিস, তাহলে ওই আরিফ চৌধুরীর ওখানে কোনোদিন কাজ করবি না। আপাতত সংসার চালানোর কাজে যদি করতেই হয়, তাহলে ওর ওখানে করবি, কিন্তু পরে ওই জায়গা থেকে বেরিয়ে আসবি। অন্যায় কখনো সহ্য করবি না। আমার অনেক শখ ছিল তোকে পুলিশ বানাবো, কিন্তু পারলাম না। আমার সময় শেষ হয়ে গেল। তবে তুই কখনো ওদের বিরোধিতা করার চেষ্টা করবি না। সামনাসামনি ওদের বিরোধিতা করলে ওরা তোকে মেরে ফেলবে। বাবা, তুমি এরকম কথা বলো না। তোমার কিছু হবে না, আমি তোমাকে সুস্থ করে তুলবো। অভির বাবা তখন অভির মাথায় হাত বুলিয়ে কান্না করে বললেন, না রে বাবা, আমার হাতে সময় খুব কম। আমার সময় ফুরিয়ে এসেছে। তোর মাকে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম, তুই তোর মাকে দেখে রাখবি। বলেই অভির বাবা দীর্ঘ একটা নিঃশ্বাস নিলেন। তার মায়ের কোলেই শুয়ে পড়লেন চিরনিদ্রায়। অভি তার বাবাকে জড়িয়ে কান্না করে বলল, বাবা, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে। আমি এখন মাকে নিয়ে কোথায় যাব, কি করব? তুমি তো আমার মাথার উপর এক ছায়া ছিলে, আচ্ছা ছায়াটা আমার উপর থেকে চলে গেল। এখন আমি কি করব? তুমি আমাদেরকে এভাবে ছেড়ে চলে গেলে। অভির মা তখন তাকে জড়িয়ে ধরে কান্না করে বললেন, এভাবে কান্না করিস না বাবা, তোর বাবার আত্মা শান্তি পাবে না। তোর বাবা তোর জন্য অনেক কষ্ট করেছে, কিন্তু মানুষটা কোনোদিন মুখ ফুটেই বলেনি। তুই কোনো চিন্তা করবি না,
তোর মা এখনো বেঁচে আছে, তোকে সব সময় দেখে রাখবে। অভি কি করবে কিছুই বুঝতে পারছিল না, শুধু কান্না করে যাচ্ছিল। পরের দিন সকাল হলো, এলাকার অনেক লোকজন আসলো, এসে অভির বাবার দাফন হলো। অভি পরের দিন কাজে গেল। ওখানে তখন আরিফ সাহেব অভিকে দেখে এগিয়ে এসে বলল, কি ব্যাপার নবাবের ছেলে, আজকে আসার সময় হয়েছে? কালকে কাজে আসলি না কেন? তোর কারণে দেখ আমার 2-3টা ফুলের গাছ মারা গেছে। এরকম বিদেশি গাছে পানি না দিলে মারা যায়। তোদের কারণে আমার এত টাকা নষ্ট হয়েছে। এখন কি তুই টাকা দিবি নাকি তোর বাপে দিবে? তোদের কাজ করার কোনো দরকার নেই। এভাবে যদি কোনোদিন আসিস আর কোনোদিন আসিস না, তাহলে তোদের কাজ করার কোনো দরকার নেই, আমি অন্য লোক দেখব। অভি তখন কান্না করে তার পায়ে ধরে বলল, সাহেব, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন কাজে দেরি করে আসবো না, একদিনও আর কাজে মিস দেব না। কালকে আমার বাবা মারা গিয়েছিলেন, সেজন্য ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। দয়া করে আমাকে কাজ থেকে বের করবেন না। অভির কথা শুনে তিনি অবাক হয়ে অভির দিকে তাকিয়ে বললেন, এই ছেলে কি বলছো তুমি? সজীব মিয়া মারা গেছে? লোকটা অনেক ভালো ছিল, অনেক দিন আমার সাথে কাজ করেছে। অভি তখন তার কথা শুনে তাচ্ছিল্যের একটা হাসি হাসল। এরকম লোক আবার মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করে, যারা মানুষের জীবন নিয়ে খেলা করে। এরপর অভি সেখান থেকে কাজে চলে গেল, কিন্তু কিছুতেই কাজ করতে পারছিল না। বাগানের চারিদিকে শুধু তার বাবার স্মৃতি মনে পড়ছিল, তার বাবার কথা মনে হচ্ছিল বারবার। ওখানে কাজ করতে করতে আকাশের দিকে তাকিয়ে অভি বলল, বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যাওনি, তুমি আমার সাথে আছো সবসময়। আমি জানি, দেখো তোমার ছেলের এরকম লোকের সাথে কাজ করছে। আমি জানি না এই লোকটার সাথে কতদিন কাজ করতে হবে, কিন্তু একদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। তবে কথা দিচ্ছি, এই লোকটা তোমাকে যেরকম অত্যাচার করেছে আমি তার প্রতিশোধ নেব। এরপর অভি সেখানে কাজ করতে শুরু করলো। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। রিমন অভির সাথে অস্বাভাবিক ব্যবহার করতে শুরু করলো। হয়তো তার বাবা তাকে এসব শিখিয়ে দিচ্ছে। ছেলেটা প্রথম অভির সাথে ভালো ব্যবহার করছিল, কিন্তু হঠাৎ করে তার মধ্যে কি পরিবর্তন আসলো। মাঝে মাঝেই অভিকে এসে আঘাত করে। সেদিন অভি কাজ করছিল, হঠাৎ করে সে পাশ দিয়ে যাচ্ছিল। পানির ছিটা গিয়ে তার উপর পড়ায় এসে অভিকে কয়েকটা লাথি দিয়ে বলল, কাজ ঠিক মতো করতে পারিস না, তাহলে কাজে আসছিস কেন? দেখ আমার নতুন কাপড়টা ভিজিয়ে দিলে, এখন আমি কিভাবে রাস্তায় হাঁটাহাঁটি করব? তোর বাবাকে একদিন আমার বাবা লাথি দিয়েছিল এই রকম একটা কাজের কারণে। আজ তোকে আমি দিলাম, কোনোদিন এইরকম করবি না। অভি তখন একটু বুদ্ধি করে ওকে বলল, তোমার বাবা আমার বাবাকে লাথি দিয়েছেন মানে? তোমার বাবার কি সাহস আছে আমার বাবার বুকে লাথি দিবে? অভি তখন তার কাছ থেকে কথা বের করার জন্য বারবার বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করে যাচ্ছিল। এক পর্যায়ে সে বলে উঠল, জানিস আমার বাবা কিভাবে তোর বাবাকে গাছের সাথে বেঁধে পিটিয়েছে? তোর বাবাকে গলার টিপ দিয়ে একদিন মেরে ফেলতে চেয়েছিল। তোর বাবা আমার বাবার এসব কাজের প্রতিবাদ করেছিল। তুই কোনোদিন এরকম কাজ করতে যাবি না, না হলে তোকেও মেরে ফেলা হবে। আমার বাবা যেরকম কাজ করে সেরকম কাজ চিরজীবন করে যাবে, কিন্তু বাধা দেওয়ার চেষ্টা যে করবে তাকেই মেরে ফেলা হবে। কথাটা শোনা মাত্র অভি সেখান থেকে চলে আসলো। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। তার মানে এই লোকটাই তার বাবাকে এভাবে মারার কারণে বুকের মধ্যে ব্যথা করছিল। অভি তার বাবার বুকে অনেক দিন একটা চিহ্ন দেখতে পেয়েছিল। তার মনে হয়েছিল কোনো আঘাতের চিহ্ন, কিন্তু তার বাবা বলছিল এটা নাকি একটা অসুখ। অভিও সেটা বিশ্বাস করে নিয়েছিল, কিন্তু কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারল না। এরপর তাদের ওখানে কাজ করতে শুরু করলো। অভি 3টা বছর ওখানে কাজ করলো। কত অনৈতিক কাজে দেখেছে, কত মানুষকে অত্যাচার করতে দেখেছে, কিন্তু কোনোদিন বাধা দিতে পারেনি। দেখতে দেখতে ইন্টার পরীক্ষাটাও শেষ হয়ে গেল অভির। অভি সকালে কাজ করে রাতে পড়াশোনা করে। 2 দিন 3 দিনে একদিনে অনেক কষ্ট করে তাদের হাতে পায়ে ধরে ছুটি নিয়ে কলেজে যায়। এইভাবে পড়াশোনা করছে সে। তার বাবার স্বপ্ন পূরণ করবে, সেজন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এখানে যা টাকা পায় তা দিয়ে ভালো মতোই অভির সংসার চলে যাচ্ছিল, কারণ সে আর তার মা তেমন কিছু খায় না।
খাওয়া দাওয়া করার পরেও তাদের কিছু টাকা বেঁচে যায়। সেখান থেকে অভি লেখাপড়া করতেছে। পুলিশের পেশাটা অভির কাছে বিরক্তিকর মনে হয়, সেই জন্য অভি কোনোদিন ভাবেনি পুলিশ হবে। কিন্তু একদিনের একটা ঘটনার পর অভির মনে দাগ কেটে যায়। অভির সিদ্ধান্ত নেয় যে করেই হোক পুলিশ হবে। এরকম মানুষের অত্যাচার সে সহ্য করতে পারছিল না। 3 বছর ধরে এখানে কাজ করছে, কত অত্যাচার, কত মানুষের কান্না দেখেছে, কিন্তু কোনোদিন প্রতিবাদ করেনি। কিন্তু হঠাৎ করে একদিন প্রতিবাদ না করে পারল না, কারণ দৃশ্যটা ছিল খুবই বেদনাদায়ক। অভি বাগানে পানি দেওয়ার জন্য মোটরের সুইচ অন করতে তাদের বাসায় গিয়েছিল। আরিফ সাহেব তাকে অনুমতি দিয়েছিল বাসায় যাওয়ার। অভি বাসায় গিয়ে মোটরটা ছেড়ে বাইরে চলে আসলো। বাইরে এসে দেখে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসার কথা বলছেন। অভি তখন সেখানে আস্তে আস্তে হাঁটতে তাদের কথা শোনার জন্য। পুলিশ অফিসারকে আরিফ সাহেব কিছু টাকা এগিয়ে দিয়ে বললেন, অফিসার, আমি যে এরকম বলছি সেরকম যেন হয়, কোনো বাধা দেওয়া না হয় আমাদের লোক যেন সব কাজ ঠিকমতো করতে পারে। তোমাকে কেউ অভিযোগ করলে তুমি বলবে প্রমাণ নেই, প্রমাণ ছাড়া কোনো কাজ হয় না। পুলিশ অফিসার তখন টাকাগুলো নিয়ে হাত ভোলাতে লাগলো। এরপর হাসতে হাসতে বলল, আপনি কোনো চিন্তা করবেন না আরিফ সাহেব, আপনি যেরকম বলেছেন সেরকম হবে, কোনো সমস্যা হবে না। আপনার লোকজনকে যে বাধা দিবে তারই চাকরি আমি শেষ করে দিব। আসার পর থেকেই আপনার সুনজর আমার দিকে পড়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যখন আমাকে এটা দিয়েছেন তখন আর কোনো চিন্তা নেই। এটা হতে পাওয়ার পর থেকে নিজের শরীরের মধ্যে আলাদা একটা অনুভূতি হচ্ছে। কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করব, কেউ আপনার লোকদের বাধা দিবে না। ঠিক আছে, আপনি চলে যান। আর বিকালে আমার এক লোক একটা গাড়ি নিয়ে কিছু মাল সাপ্লাই দিতে যাবে। আপনি আপনার চেকপোস্টগুলো খবর দিয়ে দিবেন। এরপর পুলিশ অফিসার সেখান থেকে চলে গেল। কিন্তু পুলিশের এমন আচরণ দেখে অভির মনে খুবই কষ্ট লাগলো, কারণ এরাই হচ্ছে আইনের রক্ষক। তারা কিভাবে আইনকে এভাবে মানুষের কাছে বিক্রি করে দেয়, মানুষ বিশ্বাস করে তাদের কাছে যায়, কিন্তু তারা কিভাবে মানুষকে ঠকিয়ে অন্যের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে অত্যাচার করে। একজন মানুষ খুব বিপদে না পড়লে কখনো পুলিশের কাছে যায় না, কিন্তু গুটি কয়েক পুলিশ অফিসারের কারণে আজ পুলিশ সমাজটাই কলঙ্কিত হয়ে গেছে। আমাদের সমাজে কিছু পুলিশ অফিসার আছে যারা ঘুষ নিয়ে সমস্ত পুলিশের প্রতি বিশ্বাস উঠিয়ে দেয়। 100 জনের মধ্যে 20 জন পুলিশ অফিসার যদি ঘুষ নেয়, তাহলে বাকি 80 জন পুলিশ অফিসারকে মানুষ খারাপ মনে করে, মানুষ বিশ্বাস করতে পারে না পুলিশকে। কিন্তু মানুষের সব থেকে বিশ্বাসের জায়গা পুলিশ হওয়ার কথা ছিল। অভি সেদিন মনে মনে শপথ করে নিয়েছে, জীবনে যদি কিছু করতে নাও পারে তবুও পুলিশের চাকরি নেবে, অন্যায়কে এই সমাজ থেকে দূর করবে। তারপর অভি থামবে, এর আগে না। এরপর থেকে শুরু হলো অভির স্বপ্ন পূরণের যাত্রা। সেদিন সারাদিন কাজ করে বিকেলের দিকে বাসায় ফিরতে যাবে অভি, তখন দেখলো একটা বৃদ্ধ লোক এসে আরিফ সাহেবের পায়ে ধরে কান্না করছে। তার সামনে একটা মেয়েকে ধরে রাখা হয়েছে, 16 থেকে 17 হবে অভির বয়স। তখন প্রায় 19 বছরের কাছাকাছি। মেয়েটাকে দেখে অনেক মায়া হচ্ছিল অভির, কারণ ক্লাস 9-10 পড়া হয়তো। বৃদ্ধ লোকটা কান্না করে তখন বলছিল, সাহেব, আমার মেয়েটাকে ছেড়ে দিন, আমার মেয়েটা অনেক ছোট, ও এখনো পড়াশোনা করছে। আপনি যা বলবেন আমি তাই দিয়ে দেব, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দিন। আপনি বলেন তো আমার সকল কৃষি জমি আপনাকে দিয়ে দেব। আরিফ সাহেব তখন হাসতে হাসতে চিৎকার করে বললেন, হা হা হা, এরকম কয়েক শত বিঘা জমি আছে আমার কাছে, কিন্তু এরকম একটা মেয়ে নেই। এরকম একটা মেয়ে পেলে আমার বস কত খুশি হবেন তুই জানিস। ওই মেয়েটাকে আমার চাই। ওই মেয়ে কচি মেয়ে, বাজারে অনেক দামে বিক্রি হবে। অভি তখন অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো কথা বলতে পারছিল না। আরিফ সাহেব তখন বৃদ্ধ লোকটাকে তার 2 জন লোক দিয়ে ধরালেন। অভি তখন আর থাকতে পারল না, চলে গেল সেখানে। ওই মেয়েটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। অভি তখন তাদেরকে গিয়ে থামানোর চেষ্টা করলো। আরিফ সাহেব এসে অভির সামনে দাঁড়িয়ে বললেন, এই ছেলে, তুমি এখানে কেন?
আর ওদেরকে বাধা দিচ্ছ কেন? তুমি আমার কাজ শেষ হয়েছে, বাসায় ফিরে যাও। এখন এখানে দাঁড়িয়ে কি দেখছো? দেখেন সাহেব, এরকম কাজ করাটা ঠিক নয়। এই ছোট্ট মেয়েটাকে আপনি কেন অত্যাচার করবেন? মেয়েটা এখন অনেক ছোট। আরিফ সাহেব তখন অভিকে লাথি দিয়ে দূরে ফেলে দিলেন। এরপর অভির কাছে এসে বলেন, এখন তোর কাছ থেকে আমার শিখতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ কাজ। আমার যা ইচ্ছা করব তাতে তোর কি? শুয়োরের বাচ্চা, তুই তোর কাজ কর যা। কিন্তু আরেকবার যদি এরকম কাজে বাধা দেওয়ার চেষ্টা করিস তাহলে তোর লাশ এখানেই পড়ে থাকবে। আপনি আমাকে মেরে ফেলুন সাহেব, তবু এই ছোট্ট মেয়েটাকে কিছু করবেন না। এই মেয়েটা ওরকম খারাপ লোকেদের অত্যাচার সহ্য করতে পারবে না। এই মেয়েটাকে আপনারা ছেড়ে দেন। তখন বৃদ্ধ লোকটা অভির কাছে এসে বলল, বাবা তুমি ওদেরকে একটু বোঝাও, আমার মেয়েটা অনেক ছোট, ও এরকম খারাপ কাজে জড়িয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব? আমার একটাই মেয়ে। আজকে তোদের দিন শেষ। তোদের দুজনের অনেক শখ আমার হাতে মরার, তাই না? আজকে দেখবো তোরা কিভাবে আমার হাত থেকে বেঁচে ফিরতে পারিস। আজকে তোদেরকে আমি শেষ করে দিব। এরপর আরিফ সাহেব তার হাতে থাকা বন্দুক দিয়ে বৃদ্ধ লোকটাকে গুলি করলেন। অভি চোখের সামনে এই প্রথম কোনো মানুষকে মরতে দেখলো, এভাবে খুন হতে দেখলো। অভি তো চিৎকার করে উঠেছে। তখন আরিফ সাহেব ইরফানকে বললেন, ইরফান, তাড়াতাড়ি করে থানায় ওসিকে কল দাও, দিয়ে বলো এখানে একটা খুন হয়েছে আর খুনিকে আমরা বেঁধে রেখেছি। অভি তখন বোকার মতো বৃদ্ধ লোকটাকে ধরে কান্না করে চিৎকার করছিল। তখন মেয়েটা নিজের বাবার লাশ সামনাসামনি দেখে বেহুশ হয়ে গিয়েছিল। নিজের বাবার এরকম লাশ যে কোনো সন্তানের জন্যই কষ্টকর। এরপর অভির হাতে অনেক রক্ত লেগে গিয়েছিল। তখন আরিফ সাহেব আর ইরফান দুজনে জোর করে অভিকে গাছের সাথে বেঁধে রাখে। অভি তখন চিৎকার করছে, আমাকে কেন বাধা দেওয়া হচ্ছে? আমি তো কিছুই করিনি। আর আপনি ওই মেয়েটাকে ছেড়ে দিন সাহেব, ওই ছোট্ট মেয়েটা মারা যাবে। দেখুন, বাবার মৃত্যুতেই মেয়েটাকে বেহুশ হয়ে গিয়েছে। এরকম কেন করলেন আপনারা? সমাজে এরকম দুর্নীতি করে আপনারা পার পেয়ে যাবেন না, একদিন আপনাদের সবকিছু শেষ হয়ে যাবে। রেমন তখন দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। রেমন অভির কাছে এসে বলল, তোকে আমি সেই দিনই বলেছিলাম না, বাবার কাজে বাধা দিলে সবাইকে মরতে হয়। আজ তুই কেন বাধা দিতে গেলি? দেখ এখন তোর কি অবস্থা হয়েছে। এখনই তোকে মেরে ফেলা হবে। একটু পর সেখানে থানার ওসি চলে আসলেন। অভি তার দিকে তাকালো, এ তো সেই পুলিশ অফিসার। তখন আরিফ সাহেব পুলিশ অফিসারকে বললেন, এই ছেলে সেই ছেলে যে ওই লোকগুলোকে খুন করেছে। তুমি ওদেরকে ধরে নিয়ে যাও, এই ছেলেকে তার উপযুক্ত শাস্তি দিবে। অভি তখন কান্না করে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করেন স্যার, আমি কিছুই করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। এই লোকটা সাহেবকে খুন করেছে। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, মেয়েটাকে ওরা ধরে নিয়ে যাচ্ছিল, আমি বাধা দিয়েছিলাম, তাই লোকটাকে খুন করে দিয়েছে। এখন আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। আমাকে বাঁচান প্লিজ। পুলিশ অফিসার তখন তার লাঠি দিয়ে অভিকে আঘাত করলেন। এরপর অভিকে নিয়ে যাওয়া হলো থানায়। অভি বারবার চিৎকার করে কান্না করছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছে না। আসার সময় অভিও আরিফ সাহেবের দিকে তাকিয়েছিল। তিনি একটা রহস্যময়ী হাসি দিয়েছিলেন অভির দিকে তাকিয়ে। অভি তখন ভাবল তার মায়ের কি হবে, হয়তো তার জন্য অপেক্ষা করছে। অভি তখন কান্না করলো। একটু পর একজন পুলিশ অফিসার অভির কাছে আসলেন। এসে বললেন, বোকা ছেলে, কেন তুমি আরিফ সাহেবের সাথে লাগতে গেলে? এখন দেখো তোমার উপর কত বড় একটা মামলা চলে এসেছে। এখন তুমি কিভাবে বাঁচবে এই মামলা থেকে? বোকার মতো কেন ওনার বিরুদ্ধে লাগতে গেলে? বিশ্বাস করেন স্যার, আমি কিছুই করিনি। ওই মেয়েটাকে ওরা ধরে নিয়ে যাচ্ছিল, সেজন্য আমি ওদেরকে বাধা দিয়েছিলাম, তাই আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমার মা আমার জন্য হয়তো অপেক্ষা করছে, হয়তো কান্না করছে আমার জন্য। আমি জানি তুমি কিছু করনি, কিন্তু কিছুই করার নেই। এরকম বড় লোকদের সাথে লাগতে গেলে এরকম অবস্থা হয়। তুমি ভুল করছো ওদের কাজের প্রতিবাদ করে। এখানে যেই প্রতিবাদ করতে যাবে সেই মারা যাবে। ওদের সাথে লাগতে গেলে এরকম অবস্থা হয়। আমি তোমার মাকে খবর দিয়ে জানিয়ে দিব, কিন্তু তোমাকে তোমার শাস্তি পেতেই হবে। হয়তো তোমাকে জেলে দেওয়া হবে, তোমার বয়স অল্প। অভি তখন পুলিশ অফিসারের দিকে কতক্ষণ তাকালো। তিনি একটা রহস্যময় হাসি দিয়ে অভির সামনে থেকে চলে গেলেন। পরের দিন অভিকে আদালতে তোলা হয়। অভি বারবার চিৎকার করে বলছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। অভিকে 3 বছরের জেল দেওয়া হলো।
কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, শুধু মিথ্যা সাক্ষী ছিল। সেই মিথ্যা সাক্ষীর কারণেই অভিকে 3টা বছর জেলে কাটাতে হয়। এই 3 বছরের মাথায় দ্বিতীয় বছরে অভির মা মৃত্যুবরণ করেন। অভি তখন জেলে ছিল। হঠাৎ করে একদিন মায়ের মৃত্যুর খবর শুনে অনেক কান্না করে। তখন তাকে শেষবারের মতো মাকে দেখতে দেওয়া হয়। অভি তখন মায়ের লাশের সামনে দাঁড়িয়ে কসম করে বলেছিল, মা, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে। বাবা মারা যাওয়ার পর তুমি ছিলে আমার একমাত্র ভরসা, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আজ তোমার লাশের সামনে দাঁড়িয়ে তোমার ছেলে বলছে, জীবনে একদিন না একদিন আমি ওই অন্যায়কারীদের শাস্তি দেব, যে করেই হোক আমাদের ওপরে অভিযোগ আমি সরিয়ে নেব। কিন্তু অভির মা তার কথার কোনো জবাব দেননি। এরপর অভিকে আবার জেলে নিয়ে আসা হয়। 3টা বছর সেখানে কাটালো। কত অন্যায়কারীকে, কত অত্যাচারীকে দেখেছেন, কিন্তু তারা সবাই ছোট ছোট অপরাধ করেছে। কেউ তার মতো মিথ্যা মামলায় এসে পড়ে রয়েছে, কিন্তু আসল অপরাধী ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরার কেউ নেই। অভি তখন 3 বছর পরে ছাড়া পায়। ছাড়া পেয়ে তার স্বপ্ন পূরণ করতে লেগে গেল। প্রথম বছর কাজ করলো একটা ফ্যাক্টরিতে, সেখানে কাজ করে পড়াশোনা চালালো। এরপর পুলিশের ট্রেনিংয়ে যোগ দিল। স্বপ্ন অভিকে এমনভাবে চেপে ধরেছিল যে অভি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করেছিল। এরপর তাকে 6 মাসের ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়। সেখানে অনেক ভালো ভালো লোকদেরকে সাথে অভির পরিচয় হয়। তাদের মধ্যে একজন ছিলেন তাদের স্পেশাল ফোর্সের প্রধান জুনায়েদ স্যার। তিনি অভিকে অনেক সহযোগিতা করেন। এরপর যখন অভির সাথীরা সবাই কনস্টেবল পদে যোগ দেয়, তিনি অভিকে মাত্র 3 মাসে কনস্টেবল থাকার পর সোজা পুলিশের ওসি বানিয়ে দেন। অভি তখন তাকে অনেক ধন্যবাদ জানিয়েছিল। তিনি অভির অতীত সম্পর্কে জানতে চান। অভি ওনাকে সব কিছু বলেছিল। উনি একজন ক্ষমতাশীল মানুষ। উনি অভিকে ওই এলাকার দায়িত্ব দিলেন। এরপর থেকে তো আপনারা সবাই জানেন। এসে জানতে পারলো রিমন এলাকায় অনেক খারাপ কাজ করে বেড়াচ্ছে। সেদিন একটা মেয়েকে রাস্তায় ইফটেজিং করছিল, সেজন্য অভি ওকে ধরে নিয়ে এসেছে, এখনও জেলে। এখন বাস্তবে ফেরা যাক। পরের দিন সকাল হতেই অভি চলে আসলো। রিমনকে নিয়ে যাওয়া হলো আদালতে, কিন্তু যাওয়ার পথে আরিফ সাহেবের সাথে দেখা। এখন আর অভির সাথে সেরকম আগের মতো ব্যবহার করতে পারে না, কারণ অভি একজন থানার ওসি। সে অভির সাথে এসে ভদ্রতার সহিত বলল, আপনাকে আবারও বলছি, আমার ছেলেটাকে ছেড়ে দেন। আপনার কাছে এখনো পাওয়ার আছে আমার ছেলেকে ছেড়ে দেওয়ার মতো, তাই শুধু শুধু ঝামেলা করবেন না। আমি আপনাকে আগেও বলেছি আর এবারও বলছি, আপনি আগে আত্মসমর্পণ করুন। আপনার ছেলে ভুল বুঝতে পেরেছে, সে আত্মসমর্পণ করেছে। আমার ছেলে ভুল করেছে তাই বলে যে আমিও ভুল করব তা কিন্তু নয়। তোর জন্য বিপদ অপেক্ষা করছে, তাই ভুল করতে চাচ্ছিস। আমার ছেলেকে এভাবে খারাপ পথে নিয়ে যাচ্ছিস। তখন রিমন পাশ থেকে তার বাবাকে বলল, বাবা, তুমি আমাকে খারাপ পথে নিয়ে গেছো। এই ছেলে না ছোটবেলা থেকে আমাকে ভুল বুঝিয়েছ আর তার সাথে খারাপ ব্যবহার করিয়েছো। ও আমাকে ভালো পথে নিয়ে যাচ্ছে। আমি আর এই পথে ফিরতে চাই না। রিমনের বাবা তখন রিমনের দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকালেন, কিন্তু রিমন যেন আজ সাহসী হয়ে উঠেছে। সে আর কোনো কথা বলল না, সোজা অভির সাথে যেতে শুরু করলো। আদালতে যাওয়ার পরে সেখানে আত্মসমর্পণ করে ভুল স্বীকার করল। সেখানে তাকে জেলে দেওয়া হলো। অভি অনেক সুপারিশ করলো। এরপর তাকে কয়েকদিন পর জামিন দেওয়ার নির্দেশ দিল, কিন্তু পুরোপুরি মামলা থেকে মুক্তি দেননি। অভি চলে আসলো নিজের থানায়, কিন্তু তাকে এভাবে বসে থাকলে হবে না। যে করেই হোক একটা ব্যবস্থা করতে হবে। সেদিনের মতো বাসায় ফিরছিল, তখন হঠাৎ করে রাস্তার মধ্যখানে একটা লোক তাকে থামানোর চেষ্টা করছে। দেখে একজন মধ্যবয়স্ক লোক মনে হচ্ছে। অভি গাড়িটা থামানোর পর লোকটা অভির কাছে এসে বলল, সাহেব, আমাকে বাঁচান প্লিজ, আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমার মেয়েদেরকে ওরা ধরে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচান প্লিজ। আমার মেয়েদেরকে নিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? অভি তখন তাকে থামানোর জন্য তার গাড়িতে তোলার পর বলল, চাচা, এবার বলেন আপনার কি হয়েছে? কে আপনার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে? আমাকে বলুন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আর বলো না বাবা, কয়দিন থেকে একটা লোক এসে আমার বাড়িতে হামলা করছে।
আমার মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার দুইটা মেয়েকে তারা তুলে নিয়ে যেতে চাচ্ছে। আমাকে নাকি ওরা টাকা দিবে, কিন্তু আমার টাকার দরকার নেই। আমার মেয়েগুলোকে বিক্রি করতে চাই না। কোনো চিন্তা করবেন না, আপনি আমার সাথে চলুন। আপনার বাসায় আমাকে নিয়ে যান, দেখি কে আপনার মেয়েকে তুলে নিয়ে যেতে আসে। বাবা, আমার কোনো ছেলে নেই, আমি একা একটা মানুষ। আমার মেয়েদের কি হবে? কে বলেছে আপনার ছেলে নেই? আমি আছি, আমারও বাবা মা নেই। আজ থেকে আমি আপনাকে আঙ্কেল বলে ডাকবো। আমি আপনার ছেলের মতোই আছি, দেখি কে আপনার মেয়েকে ক্ষতি করতে চাই। অভি তার আঙ্কেলের সাথে চলে গেল তার বাসায়। গিয়ে দরজায় নক করছিল, কিন্তু কেউ দরজা খুলছিল না। অনেকক্ষণ পর সেই আঙ্কেল বললেন, মা দরজা খুল, আমি তোর বাবা এসেছি। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। মনে হচ্ছিল যেন দরজার সামনে কেউ দাঁড়িয়েছিল। তারা ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই অভি অবাক হয়ে গেল। অসম্ভব সুন্দর দুইটা মেয়ে ভিতরে বসে আছে। অভিকে দেখে সালাম দিল। অভি তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই আঙ্কেল তখন অভিকে বললেন, বাবারে, দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার বড় মেয়ে দিশা, আর এ হচ্ছে আমার ছোট মেয়ে তিশা। অভি তাদের দিকে তাকালো। তারা চুপচাপ বসে আছে। দুজনের মধ্যে বড় মেয়ে অর্থাৎ দিশা তাদের দিকে তাকাচ্ছে না। মনে হচ্ছে সে ভয় পেয়ে আছে। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর। অভি তার দিকে তাকিয়ে আছে। অভি তখন সেই আঙ্কেলকে আশ্বাস দিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমাদের কোনো ক্ষতি হতে আমি দিব না। আজ থেকে ওদের দায়িত্ব আমি নিলাম। কিন্তু আপনাদেরকে কে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছে? বাবা, আমার মা মরা দুইটা মেয়ে আমি অনেক কষ্ট করে লালন পালন করছি, কিন্তু ইরফান নামের একটা ছেলে যে আসিফ সাহেবের হয়ে কাজ করে, ও মাঝে মাঝে এসেই আমাদেরকে সমস্যায় ফেলে দেয়। ও চাই আমি যেন ওদেরকে আরিফ সাহেবের হাতে তুলে দিই। ইরফানের নামটা শুনে অভির রাগ উঠে গেল। এরপর অভি বলল, চিন্তা করবেন না আঙ্কেল, আমি ওদেরকে ধরে ফেলবো। কালকেই ইরফান যখন আসবে ওদেরকে নেওয়ার জন্য আপনি শুধু আমাকে একটা কল দিবেন, এরপর দেখবেন ওদেরকে আমি কিভাবে শেষ করে দিই। তখন দিশা অভির দিকে তাকালো। ওর চোখটা দেখে অভি আশ্চর্য হয়ে যায়। অসম্ভব সুন্দর একটা মেয়ে। অভি তখন তাদেরকে বলে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এই এলাকার নতুন ওসি। কোনো সমস্যা হলে তোমরা থানায় যাবে, ওখানে আমাকে সবসময় পাবে। যে কোনো সমস্যাই হবে আমাকে জানাবে, আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। তখন তিশা একটু ভয়ে ভয়ে বলল, স্যার, আপনি জানেন না ওরা কোন সময় আসে? ওরা যে কোনো সময় হামলা করে, তখন আমরা কিভাবে আপনাকে জানাবো? ওরা যে কোন সময় চলে আসে, এসে আমাদেরকে নানাভাবে ডিস্টার্ব করে। তোমাদের আর কোনো ভয় নেই, আমি চলে এসেছি। এখন তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। কালকে ইরফানের শেষ দিন। কালকে ও আসার পর তোমরা ওকে কথায় ব্যস্ত রাখবে, এরপর আমাকে খবর দেবে। এরপর অভি তাদের থেকে বিদায় নিয়ে চলে আসলো। আসার পর থেকে তার দিশার কথা মনে হচ্ছে। জীবনে কোনো মেয়ের দিকে চোখ তুলে দেখার সাহস অভির হয়নি, হয়তো গরিব ছিল বলে। এরপর পুলিশের চাকরি নিল। ওখানে ব্যস্ততার মাঝে আর নিজের কথা ভাবা হয়নি অভির। সে তার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছে। পুলিশের চাকরি নিয়েছে। এখন তার একটাই লক্ষ্য, এই দেশ থেকে দুর্নীতি শেষ করে দেওয়া। কিন্তু অভির একার পক্ষে সেটা সম্ভব নয়। এর পরের দিন সকালে অভি থানায় যাওয়ার আগে দিশাদের ওখানে গেল। দরজায় নক করতে দিশা অভির কণ্ঠ শুনে দরজা খুলে দিল। অভি ভিতরে গেল। কি ব্যাপার দিশা, আঙ্কেল কোথায়? বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, একটু পরে উঠবে। আমি বাবাকে ডেকে নিয়ে আসছি, বসুন। দরকার নেই, আঙ্কেলকে ঘুমাতে দাও। তুমি ইরফান আসলে আমাকে কল দিয়ে জানাবে, আমি চলে আসব। দিশা কিছুক্ষণ অভির দিকে তাকিয়ে দেখলো। অভি এভাবে তাকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? আপনি কি সত্যি ইরফানকে ধরবেন? দিশার এমন প্রশ্ন অভি হতবাক হয়ে গেল। এরপর ওকে বলল, এর মানে তুমি কি বলতে চাইছো? আমি তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছি? তোমরা আমাকে শুধু এখানকার খবরটা দিবে, এরপর দেখবে ওদেরকে আমি ধরি কিনা। কিন্তু তুমি আমাকে এরকম প্রশ্ন কেন করলে? আসলে স্যার, আগে আমরা পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো উপকার হয়নি। সবাই আমাদেরকে একরকম আশ্বাস দিয়েছে, কিন্তু পরে ওরা আমাদের ঠিকই ডিস্টার্ব করে গেছে। আমি এই এলাকা সম্পর্কে জানি, এখানে আমি আগেও ছিলাম, তো এখানকার পুলিশ অফিসার সম্পর্কে আমার খুব ভালোই ধারণা আছে। কিন্তু আমি অন্যদের মতন নই, আমি আমার মতোই কাজ করে যাব। অপরাধীকে কোনো প্রকার প্রশ্রয় দেওয়া চলবে না। তোমরা শুধু আমাকে খবরটা দিবে। এখন আমার টাইম হয়ে গিয়েছে, আমি থানায় যাচ্ছি। দিশা তখন কিছুটা খুশি হলো। ওর মুখে খানিকটা হাসির ঝলক ফুটে উঠল। অভি এটা দেখে আরো অবাক হলো, কি সুন্দর তার হাসি। এরপর থানায় চলে আসলো। এসে অপেক্ষা করতে থাকলো।
কখন কল আসবে। ওদিকে পুলিশ অফিসার যাওয়ার পর দিশা কিছুটা নিশ্চিন্তে বসে আছে। অনেক দিন ধরে এরকম ঝামেলায় আছে, তারা কখনোই এই সমস্যার সমাধান হয়নি। মাঝে মাঝেই ইরফান নামের শয়তানটাকে এসে তাদেরকে ডিস্টার্ব করে যায়। দিশা এবার ইন্টার পরীক্ষা শেষ করে অনার্সে ভর্তি হয়েছে। তার বাবা অনেক কষ্ট করে তাদের দুই বোনকে লেখাপড়া করেন। তাদের মা মারা যাওয়ার পর দিশা পরিবারের সব দায়িত্ব পালন করে। কিন্তু আজকের পুলিশ অফিসার অর্থাৎ অভিকে দেখে কেন জানি দিশার মনে হচ্ছে লোকটা সত্য কথা বলছে, তাদেরকে হেল্প করবে। কিন্তু পুলিশের প্রতি মানুষের অবিশ্বাস তৈরি হয়ে গেছে। দিশারও বিশ্বাস হচ্ছিল না প্রথম কিন্তু সত্যি কি অভি তাদের সাহায্য করবে? একটু পর দরজায় নক কেউ করলো। দিশা বুঝতে পারলো শয়তান এসে গেছে। দিশা আর তিশা অনেক ভয় পেয়ে গেল। তাদের বাবা গিয়ে দরজা খুলে দিলেন। তখন ইরফান ভিতরে ঢুকলো। দিশার বাবা তখন বললেন, কি ব্যাপার, তুমি আজকেও এসেছো? তো কি করব চাচা, তোমাকে কতবার বললাম তোমার মেয়েকে দুটোকে আমার হাতে তুলে দাও, ওখানে ওরা ভালো থাকবে। আরিফ সাহেবের রাজত্বে গেলে ওরা সুখে শান্তিতে দিন যাপন করবে, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে তুমি পাবে। দিশার বাবা ইরফানের গালে থাপ্পড় দিয়ে দিলেন। ইরফান তখন রাগে দিশার বাবার দিকে মারার জন্য হাত উঠালো। দিশা তিশাকে ইশারা করলো পুলিশ অফিসারকে কল দেওয়ার জন্য। তিশা তাড়াতাড়ি করে অন্য রুমে চলে গেল, গিয়ে অভিকে ফোন দিল। এরপর ইরফানের সাথে আমরা নানান রকম কথাবার্তা চালিয়ে যেতে থাকি। দিশা ভয়ে হচ্ছিল যদি পুলিশ অফিসার না আসে তাহলে তাদের আজকে অনেক বিপদ হবে। তারা বিভিন্ন রকম কথা বলছিল। ইরফান তখন দিশার বাবাকে বলে, আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েরা ওখানে খুব সুখী থাকবে। আপনি জানেন ওখানে কত মেয়ে থাকে, ওদের সাথে আপনার মেয়েরাও থাকবে। আপনি ওখানে ওদেরকে এই ছোট একটা বাড়িতে নিয়ে থাকছেন, ওখানে গেলে ওরা কত বড় একটা বিল্ডিংয়ে থাকবে আপনি জানেন। দিশার তখন রাগ উঠে গেল। সে গিয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে বলল, আপনি কি বলতে চাইছেন? এখানে থাকলে আমরা সুখে নেই? আমরা ওইসব বাজে কাজে জড়াতে চাই না। ওখানে হয়তো লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র আছে, আমরা অনেক সুখে থাকবো, কিন্তু আমরা কি শান্তিতে থাকতে পারবো? মানুষের মনের শান্তি আসল শান্তি, ওই রকম বাহিক শান্তি আমাদের চাই না। আমরা এখানে আমাদের বাবাকে নিয়ে অনেক সুখে আছি, আমাদের এসব টাকা পয়সার কোনো দরকার নেই। তুমি অনেক সুন্দর একটা মেয়ে, তোমাকে আরিফ সাহেব অনেক পছন্দ করবে না, আর তোমার রাগটাও অনেক বেশি। তুমি হয়তো জানো না, আরিফ সাহেবের রাগী মেয়েদের আরও বেশি পছন্দ করে। তোমার রাগ ওখানে গেলে এমনিতেই কমে যাবে। ইরফানের ওইরকম বিশ্রী কথায় দিশার আরো রাগ উঠে গেল। সে গিয়ে ইরফানের গালে একটা থাপ্পড় দিয়ে দিল। ইরফান তখন দিশার হাত ধরল। দিশা হাত সরানোর চেষ্টা করছে। হঠাৎ করে দরজায় নক শুরু হলো। দিশা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে ইরফান বলতে শুরু করলো, তোমরা কাকে খবর দিয়েছ? কে এখানে এসেছে? তোমরা কি জানো না আমি আরিফ সাহেবের লোক, যে কোনো সময় তোমাদেরকে শেষ করে দিতে পারি? কাকে খবর দিয়েছ? কে তোমাদের আজকে বাঁচাবে দেখি? আমি বাঁচাবো ওদেরকে। বলেই অভি ইরফানের গালটা ধরলো। ইরফান অভিকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। এরপর বলল, পুলিশ পুলিশ এখানে কিভাবে আসলো? আর আপনি কে? এই এলাকায় তো পুলিশ অফিসার বলে মনে হচ্ছে না আপনাকে। তোদের জম আমি, আমাকে চিনতে পারছিস না? মনে আছে অভির কথায়, যাকে তোরা মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিয়েছিলি? অভির নাম শুনতে ইরফান কাঁপতে শুরু করলো। এরপর বলতে শুরু করলো, অভি, তুমি এখানে কিভাবে আসলে? তুমি পুলিশ কিভাবে হলে? আমি তো প্রায় ভুলে গিয়েছিলাম তোমার কথা। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এখানে আসবো না। আসার সুযোগ পেলে তো তুই এখানে আসবি। আজ তোর এমন অবস্থা করবো যে জীবনে আর কোনোদিন কোনো মেয়েকে খারাপ প্রস্তাব দেওয়ার চেষ্টা করবি না। আজকে তোর জীবনের শেষ দিন। ইরফান তখন অভির পায়ে পড়ে গেল। পায়ে পড়ে কান্না করতে শুরু করলো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আর জীবনেও এরকম কাজ করব না, কখনোই আর কোনো মেয়েকে ডিস্টার্ব করব না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিব? তাও আবার তোদের মতন জঘন্য মানুষ যদি এই সমাজে থাকে তাহলে এই সমাজটা ধ্বংস হয়ে যাবে। আজকে তোর জীবনের শেষ দিন। আজ তোকে নিয়ে এই এমন অবস্থা করব যে জীবনে আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাতেও সাহস পাবি না। তুমি কিন্তু ভুল করছো। তুমি জানো না আমি কার হয়ে কাজ করি।
আমি হয়তো ধরা পড়ে গেছি, কিন্তু ওরা তোমাকে শেষ করে দিবে। তোর ওই আরিফ সাহেবকে বলে দিবি ওর জম চলে এসেছে। ওকে এমন অবস্থা করবো যে ও নিজের অবস্থা দেখে নিজে আতঙ্কিত হয়ে যাবে। অভি তখন ইরফানকে টেনে নিয়ে আসলো। তার সঙ্গে কয়েকজন পুলিশ অফিসার ছিল, ওদেরকে দিয়ে পাঠিয়ে দিল থানায়। এরপর দিশার বাবার কাছে গেল। দিশার বাবা অভির হাত ধরে কান্না করে দিলেন। আজ তুমি না থাকলে বাবা আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। ওরা আমার মেয়েকে অনেক দিন ধরে সমস্যা করেছিল, ওদের কারণে আমি কোনো কাজ ঠিক মতো করতে পারছি না। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। তোমার এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলো? আরে আঙ্কেল, এমন করে কথা বলছেন কেন? এটা তো আমার দায়িত্ব। একজন পুলিশ অফিসার হিসেবে জনগণকে শান্তিতে রাখা এটা আমাদের দায়িত্ব। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি, এর বাইরে কিছুই করিনি। আপনি এমনভাবে কথা বলছেন যেন আপনার জন্য আমি কি না কি করে ফেলেছি। দিশা আর তিশা তখন অভির কাছে আসলো। এসে হাসি মুখে অভির দিকে তাকিয়ে দিশা বলল, সত্যি আপনাকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা আমাদের নেই। আপনি আমাদেরকে এত ভয়ঙ্কর একটা বিপদ থেকে রক্ষা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুই বোন কখনো শান্তিতে একটু বাইরে বের হতে পারতাম না ওদের ভয়ে, কিন্তু আপনি আমাদেরকে রক্ষা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা শুধু বারবার আমাকে ধন্যবাদ দিচ্ছ, এরকম ধন্যবাদ আর কিছুই হয়নি। আমি আমার দায়িত্ব পালন করেছি আর ওকে ধরে ফেলেছি, মানে তোমাদের বিপদ চলে গেছে তা কিন্তু নয়। এর চেয়ে বড় বিপদ ওদের বস। তাই তোমরা সাবধানে থাকবে, যে কোনো সময় তোমাদের উপর বিপদ আসতে পারে। সবসময় সাবধানে চলাফেরা করবে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ওদিকে আরিফ সাহেব যখন শুনলেন তার ছেলের পর এখন ইরফানকেও ধরে ফেলা হয়েছে, তখন তিনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তার একজন কর্মচারীকে বললেন, ওই পুলিশ অফিসারটাকে আসার পর থেকেই আমাদের ওপর বিপদ আসতে শুরু করেছে। বস বারবার আমাদেরকে সতর্ক করেছে, কিন্তু আমরা কিছুতেই কিছু করতে পারছি না। ওই পুলিশ অফিসারটার আমাদেরকে ধরে ফেলছে, আমাদেরকে আরও সাবধান হতে হবে, আর ওই মেয়ে দুটোকে তুলে আনতে হবে। অনেক দিন থেকেই বসকে কোনো সাপ্লাই দিতে পারছি না। স্যার, আমরা কিভাবে বসকে সাপ্লাই দিব? কোনো মেয়েই তো পাচ্ছি না। যেখানেই যাচ্ছি ওই পুলিশ অফিসার আমাদেরকে বাধা দিচ্ছে। ও একাই এত কিছু করে বেড়াচ্ছে, ওকে আমরা কিভাবে শেষ করব বলেন? আমাদেরকে যে করেই হোক বসকে এই সপ্তাহের ভিতর কয়েকটা মেয়ে দিতে হবে, না হলে বস রেগে যাবেন। অনেক দিন ধরেই আমাদেরকে বলছেন, তোমরা একটা ব্যবস্থা করো, যে করেই হোক এক সপ্তাহের ভেতর একটা সাপ্লাই দিতেই হবে। ইরফান ভাই যে মেয়ে দুটোকে ধরেছিলেন সেগুলো খুবই সুন্দরী ছিল, ওদেরকে দিতে পারলে দুইটাতেই 10টা টাকা পাওয়া যাবে স্যার। তাহলে তোমরা ব্যবস্থা করো, ওই মেয়ে দুটোকে যে করেই হোক তুলে আনতে হবে। ওদেরকে না আনতে পারলে আমাকে মেরে ফেলবে বস। কিন্তু স্যার, ওই পুলিশ অফিসারকে কিভাবে শেষ করব? ও থাকলে এই কাজগুলো কিছুতেই সম্ভব নয়। তুমি এমন একটা ব্যবস্থা করো যাতে ওই পুলিশ অফিসার কিছু না করতে পারে। আচ্ছা দেখছি স্যার, যে করেই হোক ওই মেয়ে দুটিকে আমরা তুলে আনবো, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর অভি চলে আসলো থানায়। এসে বসে আছে। দিশার কথা বারবার মনে হচ্ছে ওর। মনে হয় অভি তার প্রেমে পড়ে গেছে, কিন্তু কিভাবে ওকে বলবে? আর এভাবে দিশার বাবাকে বলা ঠিক না, কিন্তু কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। মনে হচ্ছিল ওকে ছাড়া এক মুহূর্ত অভির কাছে 1 বছরের সমান। অভি তখন একটা সিদ্ধান্ত নিয়ে নিল, যে করে হোক দিশাকে নিজের ঘরের বউ বানাবেই। অভি অনেক স্বপ্ন আছে নিজের জীবন নিয়ে, কিন্তু সেগুলো কি পূরণ করতে পারবে? তার স্বপ্নের আগে এই দেশের মানুষের স্বপ্ন। সেজন্য অভি তার আঙ্কেলকে অর্থাৎ দিশার বাবাকে ডেকে পাঠালো। তার আঙ্কেল আসলেন থানায়। দিশার বাবা অভির সামনে বসে আছেন। অভি তাকে কিছুতেই কিছু বলতে পারছিল না। তখন দিশার বাবা অভিকে বললেন, কি ব্যাপার বাবা, তুমি আমাকে কি জন্য ডাকছো? কোনো দরকার হলে আমাকে বলো। আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু আপনি কিভাবে নেবেন আর আপনাকে কথাটা কিভাবে বোঝাবো আমি কিছুই বুঝতে পারছি না, সেজন্য কথাটা বলতে পারছি না। আপনি আমার কথায় কিছু মনে করবেন না তো? না বাবা, তুমি কি বলছো? তোমার কথা এবার কি মনে করব? তোমার যেটা ইচ্ছা সেটা বলতে পারো আমাকে। আঙ্কেল, আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি। আমি দিশাকে বিয়ে করতে চাই। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনি কি আমাকে দিশার সাথে বিয়ে দিবেন? অভির আঙ্কেল তখন অভির কথায় কিছুক্ষণ তার দিকে তাকালেন। অভির মনে কেমন জানি এত ভয় শুরু হলো আঙ্কেল কি বলে সেটা শোনার জন্য, কিন্তু দিশার বাবা যেটা বললেন সেটার জন্য অভি মোটেও প্রস্তুত ছিল না। বাবা,
এ তো আমার জন্য পরম সৌভাগ্য। তোমার মতো একটা ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। কিন্তু তোমার বাবা মা কোথায়? ওনাদের তো একটাও পরামর্শ আছে। ওনাদের কোনো আপত্তি না থাকলে আমি এখনই তোমাদের বিয়েটা দিতে চাই। অভি তখন কিছুক্ষণ চুপ থেকে তার আঙ্কেলকে বলল, আঙ্কেল, আমার বাবা মা তো মারা গেছেন, এখন আপন বলতেই আমি একাই আছি। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি আমার সাথে বিয়ে দিতে পারেন। আমি আশা করি আমি আপনার মেয়েকে সুখে রাখবো। তুমি চিন্তা করো না বাবা, আমি এই সপ্তাহের ভিতর তোমাদের বিয়ের ব্যবস্থা করতেছি। এরপর অভির আঙ্কেল সেখান থেকে চলে গেলেন। অভির মনের মধ্যে কেমন অজানা স্বপ্ন চলে আসলো। পরের দিন সকালে বাইরে হাঁটছিল, হঠাৎ করে দেখলো দিশা কলেজে যাওয়ার জন্য বের হয়েছে। অভিকে দেখে তার দিকে এগিয়ে আসছে। এরপর অভির সামনে আসলো। ওকে কলেজ ড্রেসে অনেক সুন্দর লাগছে। অভির সামনে এসে লজ্জা পেয়ে দাঁড়িয়ে আছে। অভি কিছুই বুঝতে পারছে না। যদি দিশা বিয়েতে রাজি না থাকে তাহলে অভির কি হবে? অভি তো পাগল হয়ে যাবে। দিশা তখন অভির সামনে দাঁড়িয়ে বলল, আপনি বাবাকে কি বলেছেন? কি বলবো, আমার যেটা বলা সেটাই বলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার যদি কোনো আপত্তি না থাকে। তোমার কি বয়ফ্রেন্ড আছে? যদি কোনো আপত্তি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। দিশা অভির কথায় কিছুটা রাগ করলো। এরপর বলল, আপনি একটু বেশি বোঝেন। আপনাকে শুধু জিজ্ঞেস করার জন্য বলেছি, আমার বয়ফ্রেন্ড থাকতে যাবে কেন? আমি এরকম মেয়ে না। তো তবে কিরকম মেয়ে? আমি জানি না আমি কি রকম মেয়ে, তবে আমি আমার স্বামীকে এই সবচেয়ে বেশি ভালোবাসবো। এটার জন্য আমি কোনো রকম প্রেম করিনি। আচ্ছা, তো বুঝলাম। তো কি বুঝলেন? এত বুঝে লাভ নেই, চলুন আমার সাথে একটু বাইরে ঘুরে আসি। তার মানে তুমি এখন কোথায় ঘুরতে যাবে? আমি তো যতদূর দেখেছি তুমি কলেজ ড্রেস পরে আছো, হয়তো কলেজে যাবে। তাহলে এখন ঘুরতে যাবে কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই ঘুরতে যাব। আপনার যদি ভালো লাগে তাহলে চলুন, আমি একাই চলে যাচ্ছি। তখন আমাকে কেউ নিয়ে গেলে পরে কিন্তু আপনাকেই পস্তাতে হবে। অভি কোনো কথা না বললে দিশার সাথে ঘুরতে বের হলো। সারাদিন ঘোরাঘুরি করে সেদিন আর থানায় যাওয়া হলো না। পরের দিন সকাল হতেই তার একটা দুঃসংবাদ চলে আসলো। অভির আঙ্কেল তার কাছে আসলেন, কান্না করে তাকে বললেন, বাবা, সর্বনাশ হয়ে গেছে। কালকে রাতে আমার মেয়েদেরকে তুলে নিয়ে গেছে। কালকে রাত হঠাৎ করে কয়েকজন ছেলে এসে আমার ঘরে হামলা করে এরপর আমার 2টা মেয়েকে তুলে নিয়ে যান। আঙ্কেল, আপনি কি বলছেন? কি করে হলো? কালকে রাতে আপনি তো আমাকে জানাতে পারতেন। বাবা, আমি কিছু বুঝতে পারিনি, ঘুমিয়েছিলাম। হঠাৎ করে কয়েকজন ছেলে এসে ডাকাডাকি শুরু করে। এরপর দরজা খুলতে ওরা কিছু না বলে আমাকে অজ্ঞান করে দেয়। এরপর আমার মেয়ে 2টাকে তুলে নিয়ে যায়। অভি তার আঙ্কেলের সাথে কথা বলছিল, এমন সময় তার ফোনে কল আসলো। ফোন ধরতেই ওপাশ থেকে আরেফ সাহেবের কণ্ঠ শুনতে পেল। অভি তখন বলল, কুত্তার বাচ্চা, তোর সময় শেষ হয়ে এসেছে। তুই কেন ওই মেয়ে দুটোকে তুলে নিয়ে গিয়েছিস? তোর কি তোর জীবনের কোনো ভয় নেই? আরে এত রাগারাগি করবেন না। পুলিশ সাহেব আপনার জন্য উপহার রেখেছেন। চলে আসুন, দেখুন আপনার হবু বউয়ের অবস্থা। শুয়োরের বাচ্চা, ওদের কিছুই করবি না, তোর জন্য কিন্তু কবর খুলে রাখবো। এত রাগারাগি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন, না হলে কিন্তু ওদের আমি শেষ করে দিব। বলেই আরেফ সাহেব ফোন রেখে দিলেন। এরপর অভি তার কিছু কর্মকর্তাকে নিয়ে চলে এলো। ওখানে গিয়ে দেখে অনেক লোক সেখানে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর তারা কয়েকজন পুলিশ অফিসার। আরেফ সাহেব এগিয়ে এসে বললেন, কি ব্যাপার অভি, একবার তোমাকে ফাঁসিয়ে দিয়ে জেল খাটিয়েছিলাম 3 বছর, এবার আর জেলে পাঠাবো না, একবারই পৃথিবী থেকে বাইরে ফেলে দিব। কুত্তার বাচ্চা, তুই এই মেয়ে দুটাকে কেন আটকে রেখেছিস? তোদের কি নিজেদের জীবনের কোনো মায়া নেই? এভাবে অন্য মেয়েদেরকে বিদেশে বিক্রি করে দিয়েছিস টাকার জন্য। আর কি কি করবি তোরা? এসব কথা বলে কোনো লাভ নেই, এখন তোমাদেরকে মরতে হবে। অভি দিশার দিকে তাকালো। তাদের 2 বোনকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। অভির এই অবস্থা দেখে কান্না পাচ্ছিল, কিন্তু কিছুতেই কান্না করতে পারছিল না। হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল, কেউ একজন এসে চারদিক থেকে গুলি করা শুরু করলো। সবাই হতভম্ব হয়ে গেল। এই একে এসব করেছে? আর এখানে আসার পর তো দরজা বন্ধ হয়েছিল, তাহলে কিভাবে এখানে কে আসলো? আমি তো আসার পর দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাহলে ভিতরে কি করে? কেউ একজন স্মোক গ্রেনেড ছেড়ে দিয়েছে, যার ফলে ধোঁয়ার কারণে চারদিকটা অন্ধকার হয়ে গেছে। কেউ কিছু দেখতে পারছে না। এরপর যখন সবকিছু বন্ধ হলো
শুধু আরেক সাহেব বেঁচে আছে। অভিকে কিছুই করা লাগেনি। পুলিশ অফিসাররা যেরকম এসেছিল সেরকমই দাঁড়িয়ে আছে। অভি তখন সেই লোকটার দিকে তাকালো। সে মুখে মাস্ক পরে আছে। অভি কিছু বলার আগে লোকটা আরেফ সাহেবের মাথায় বন্দুকের পিছন দিক দিয়ে বাড়ি দিল। সঙ্গে সঙ্গে আরেফ সাহেব মাটিতে লুটিয়ে পড়লেন। এরপর সে বন্দুক নিয়ে আরেফ সাহেবের মাথায় ধরলো। এরপর নিজের মাস্কটা খুললো। অভি ওকে ধরার চেষ্টা করছে। অভি লোকটাকে দেখে অবাক হয়ে গেল, কারণ সে আর কেউ নয়, রিমন। অভি রিমনকে বলল, রিমন, তুমি এই কাজ করো না, ওনাকে মেরো না। তুমি এভাবে মারলে তোমার ক্ষতি হয়ে যাবে। এর চেয়ে বরং আমাদের হাতে তুলে দাও, ওনাকে এমনিতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। না ভাই, আমি যতক্ষণ না পর্যন্ত ওকে মারছি আমার শান্তি নেই। ওর কারণে আমার ছোটবেলা ধ্বংস হয়ে গিয়েছে। এই লোকটা নিজের স্ত্রীকে বিক্রি করে দিয়েছে। এর মতো মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলে গুলি করতে যাবে তখন অভি রিমনকে সরিয়ে নিল। এরপর পুলিশ অফিসারদেরকে পাঠিয়ে দিল। তারা আরিফ সাহেবকে বাইরে নিয়ে গেল। আরিফ সাহেব যাওয়ার সময় চিৎকার করে বলল, রিমন, তুই এটা একদম ঠিক করলি না। তুই আমার নিজের ছেলে হয়ে আমার বিরোধিতা করলি। তোর জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। তোকে মরতে হবে। আমি একজনকে তোমরা ধরছো, কিন্তু এখনো SRK বাকি আছে। ও তোমাদেরকে ধ্বংস করে দিবে। অভি রিমনকে থামানোর চেষ্টা করছে। ও এখনো রেগে আছে। অভি তখন রিমনকে শান্ত করলো। এরপর সবাইকে নিয়ে ফিরে আসলো। আরিফ সাহেবের আদালতে রায় হয়েছে ফাঁসি। এভাবে যদি আমরা সবাই অন্যায়কারীকে শাস্তি দিতে শুরু করি, তাহলে অন্যায়কারী কখনো আমাদের থেকে এগিয়ে যেতে পারবে না। ওদেরকে থামিয়ে দেওয়া সম্ভব হবে। অন্যায়কারীকে হোক আমাদের বাবা, ভাই, বোন, কিন্তু একজন অন্যায়কারী, সে একজন খুনি। সে আমাদের ভাই হলেও তাকে আমরা বাঁচাবো না, তাকে পুলিশের হাতে তুলে দেব। ওদিকে 2 দিন পর অভির আর দিশার বিয়ে হয়ে গেল। অভি বাসরঘরের সামনে দাঁড়িয়ে আছে। একটু পরে বাসরঘরে ঢুকলো। দিশা এসে অভিকে সালাম করলো। অভি দিশাকে ওঠালো। আপনি এটা একদম ঠিক করেনি। এই চাকরিটা আপনার জন্য নয়। আপনি আমার স্বামী। আপনি চাকরিটা ছেড়ে দিন। আপনাকে আমি হারাতে পারবো না। আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। দিশা, তুমি এসব কি বলছো? আমি এই চাকরি ছেড়ে দিব মানে? এই চাকরি আমার স্বপ্ন, আর অনেকে শেষ করে দিতে গিয়ে তো তোমার সাথে আমার পরিচয় হলো, আর তুমি এই চাকরিটা আমাকে ছেড়ে দিতে বলছো? কিন্তু অন্যায়কারীর এই দেশে যেভাবে বিরাজ করছে, তাহলে যে কোনো সময় আপনাকে মেরে ফেলতে পারে। আমি মরে গেলে তোমার দুঃখ পাওয়ার কিছুই নেই। তুমি বরং নিজেকে গর্বিত মনে করবে, কারণ তুমি একজন শহীদের স্ত্রী হবে। দিশা তখন অভিকে জড়িয়ে ধরল। অভি দিশাকে নিয়ে হারিয়ে গেল ভালোবাসার রাজ্যেতে। এখানেই তাদের পথ চলা শেষ নয়, তাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন।